Calcutta has a lot of problems, but there is something in Kolkata which is nowhere in the world. If you ask me what, I don't know, but there is something in Kolkata. এটা দেবভূমি, আমাদের ভুলে গেলে চলবে না। ওয়েস্ট বেঙ্গলের যে পোটেনশিয়াল, আমার মনে হয় ভারতবর্ষের 1 নম্বর স্থানে থাকার যা যা দরকার হয় একটা রাজ্যের, পশ্চিমবঙ্গে সব আছে। একটা সময় ছিল দমদম এয়ারপোর্ট was supposed to be one of the busiest airport in Asia, তারপরে হয়ে গেল one of the laziest airport in Asia। আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে না, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে ট্যাক্সি ড্রাইভাররা। বোধহয় বেস্ট ট্যাক্সি ড্রাইভার্স ইন দি ওয়ার্ল্ড ইজ ইন অস্ট্রেলিয়া। ট্রামকে আবার যদি ফিরিয়ে আনা যায় তাহলে কি ট্যুরিজমে কোনো ডেভেলপমেন্ট হবে? ট্রাম, আমাদের এই পুরনো সিনেমা হলগুলোও তো বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো খোলার কোনো প্ল্যানও কিছু নেই। তো করা সরকারের উচিত। এটা তো সরকার ছাড়া কেউ করতে পারবে বলে আমার মনে হয় না। সুন্দরবনের ম্যানগ্রোভটাও বোধহয় হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, ম্যানগ্রোভ তো মানে এখন ওই নামে মাত্র আছে। পুরুলিয়ার আমাদের যে ছৌ নৃত্য, সেটা দেখতে কোনো সময় ফরেনার্সরা আসে বলে আমার মনে হয় না। না, একদিন হয়তো এমন অবস্থা হবে উত্তরাখণ্ড বলেই কিছু থাকবে। ট্যুরিজম ডেভেলপমেন্ট নেচারকে সর্বনাশ করে না। বড় হোটেল করে দিলাম, ইনভেস্টমেন্ট আসলো, বিজনেস হলো, আমার রেভিনিউ আসলো, দ্যাটস নট এনাফ। আজকে আমাদের যেটা স্ট্রেংথ, সেটা আমাদের স্পিরিচুয়াল স্ট্রেংথ। এই স্ট্রেংথকে কেউ যদি ইগনোর করে, বুঝতে না চায়, তাদের সর্বনাশ হতে বাধ্য। গুজরাটে যদি আমরা দেখি যে ডেভেলপ হয়েছে, তার একটা বড় কারণ কি বলুন তো? স্যার, আপনাকে যদি এই ট্যুরিজম ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়, তাহলে প্রথম কোন 3টে পরিবর্তন আপনি করতে চাইবেন? কলকাতাকে অ্যানাউন্স করা অ্যাজ আ ফুড সিটি অফ ইন্ডিয়া। আপনি আমাকে বলতে পারবেন সত্যজিৎ রায় কোন কোন বাড়িতে শুটিং করেছিল? না। জানেন না, আমিও জানি না। ট্যুরিজমকে যদি প্রমোট করতে হয়, তাহলে ট্যুরিজম কালচার তৈরি করতে হবে। নিশ্চয়ই ডেভেলপমেন্ট দরকার, কিন্তু সেটা সমাজ, এনভায়রনমেন্ট, পরিবেশ এইগুলো সর্বনাশ করে। নতুন পাতার সাথে নন্দিনীর আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। আমি নন্দিনী, এই পডকাস্টের হোস্ট। আজকের এই পর্বে আমরা আলোচনা করেছি ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজম নিয়ে। হিমালয়, পাহাড়, পর্বত, সমুদ্র, অরণ্য থাকা সত্ত্বেও কেন এখনো পশ্চিমবঙ্গ বিশ্বের শ্রেষ্ঠ ট্যুরিস্ট স্পটে পরিণত হতে পারেনি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন মিস্টার অতীন্দ্র মুখার্জি, যিনি ট্যুরিজম এবং হসপিটালিটি ডিপার্টমেন্টের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন। আজকের এই পডকাস্টে আমরা স্যারের সঙ্গে এই সব বিষয়গুলো নিয়েই আলোচনা করেছি। সম্পূর্ণ এপিসোডটা শেষ অবধি দেখুন এবং ঝটপট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী। আমাদের নতুন পাতা সাথে নন্দিনীর সুইট পার্টনার ফেলু মোদক ফুডস, মিষ্টির পথে পঞ্চম প্রজন্ম। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন? ভালো, খুব ভালো। অসংখ্য ধন্যবাদ নতুন পাতার সাথে নন্দিনীকে এতটা সময় দেওয়ার জন্য। আপনি তো দীর্ঘদিন ধরে ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন। আজকে আমরা সেই জন্যে ট্যুরিজম নিয়েই আপনার সঙ্গে কথা বলবো। তো আমাদের পশ্চিমবঙ্গের কাছে হিমালয় আছে, গঙ্গা আছে, আমাদের ম্যানগ্রোভ আছে। তো সেই দিক থেকে যদি দেখি, এখনো পশ্চিমবঙ্গ বিশ্বের শ্রেষ্ঠ ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিতি পায়নি। এটা কেন হচ্ছে, কেন পাচ্ছে না? কোথায় খামতি আছে আমাদের? দেখুন, বিষয়টা হচ্ছে, আমি আমার কর্মসূত্রে প্রায় 15 থেকে 17টা রাজ্যে বহুদিন ধরে কাজ করেছি। তার মধ্যে সবথেকে বেশি কাজ করেছি, চাকরি করেছি গুজরাটে, আর বাকি সব জায়গায় তো ছিলামই। গুজরাট ট্যুরিজম কিন্তু কোনোদিন ডেভেলপ ছিল না। গুজরাটের যেটা ডেভেলপ ছিল সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিজ। কিন্তু 2000 সালের পর থেকে গুজরাট ট্যুরিজম নিয়ে কিছু করা যায়, এটা ওখানকার সরকার ভাবনা চিন্তা শুরু করে। তারপরে ওখানে ভূমিকম্পতে খুব ক্ষতিগ্রস্ত হয়, অনেক সমস্যা থাকে। গুজরাটের জলের একটা বড় সমস্যা ছিল। তো সেইগুলো বেসিক যে প্রবলেমসগুলো ছিল, সেইগুলোকে ওভারকাম করে গুজরাট ট্যুরিজম কী করে ডেভেলপমেন্ট করতে পারে, সেটা মোটামুটি 2004 সাল থেকে ওরা পাকাপাকিভাবে কাজ করতে শুরু করে।
প্রত্যেকটা সেগমেন্টের ক্যাটাগরিক্যালি ওরা ডেভেলপমেন্ট করতে শুরু করে, টার্গেট করে। তারপরে অমিতাভ বচ্চনজিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়। একটা আশ্চর্য ব্যাপার, অনেকগুলো রাজ্যেই কিন্তু এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন। পশ্চিমবঙ্গের যিনি ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনি নিজেও হয়তো ভুলে গেছেন যে তিনি পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কত কোটি টাকা দিয়ে ওই পুরো এপিসোডটা করা হয়েছিল আমার কোনো আইডিয়া নেই, জানা নেই। আমি আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারও আইডিয়া নেই অমিতাভ বচ্চনজি কত টাকা নিয়েছিলেন জানেন ওইটা করার জন্য? না। 1 টাকা। 1 টাকা দিয়ে গুজরাট ট্যুরিজমের প্রমোশন করেছিলেন অমিতাভ বচ্চন। সেটা তখন মোদিজি মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার সঙ্গে কথা বলে এটা করান। ওনার ওই কিছু কিছু যে পাঞ্চ লাইনগুলো ছিল, কাছ নেই দেখা কুছ নেই দেখা, এইটা ব্যাপকভাবে এটা হিট করে অল ওভার দি ওয়ার্ল্ড। বিশেষ করে যারা এনআরআই সারা পৃথিবীতে আছে এবং গুজরাতি যারা বিদেশে আছে, তারা বলতে শুরু করে। তাদের থেকে শুরু করতে করতে সারা পৃথিবীব্যাপী গুজরাট ট্যুরিজম নিয়ে একটা আলোচনা শুরু হয় এবং আজকে গুজরাট ট্যুরিজম বোধহয় ভারতবর্ষের, আমার মনে হয়, টপ 3-র মধ্যে তো আছেই। এক সময় ছিল গোয়া নাম্বার 1, গোয়া অনেক পিছনে চলে গেছে, তারও অনেক কারণ আছে। কিন্তু আমি গোয়াতেও ছিলাম অনেক দিন, অনেক বছর, তো আমি দেখেছি ওটা। এখন ট্যুরিজম এখান থেকে হয় না, ট্যুরিজম হয় এখান থেকে। এই ব্যাপারটা যতক্ষণ না কেউ বুঝতে পারবে, সেই রাজ্য, সেই দেশ কখনো ট্যুরিজমে উন্নতি করতে পারবে না। তার অনেক প্যারামিটার্স আছে, অনেক কিছু আছে যেগুলো বুঝতে হয়। সেটা যতক্ষণ না হবে, শুধুমাত্র ওই মাথা খাটিয়ে কী করে কী হবে না হবে, হয়তো ফাইন্যান্সিয়ালি কিছু ডেভেলপমেন্ট কিছু সময়ের জন্য হতে পারে, কিন্তু সেটা ওই সাস্টেনেবল মডেলে যেভাবে হতে পারে, বা লোকে গিয়ে বলবে যে ওহ একটা আমি বেরিয়ে এসেছি বা আমি একটা জিনিস দেখেছি, সেটা কখনো হবে না। আর ওটা যতক্ষণ না পর্যন্ত হবে, ততক্ষণ কিন্তু ট্যুরিজম ডেভেলপমেন্ট বা ট্যুরিজমের যে এফেক্ট, সেটা হবে না। আপনি কাছের রান উৎসবের কথা বলছিলেন, তো এক সময় তো কাছে কেউ যেত না, মানে কাছের লোকের নামই জানতো না। না, একদমই জানতো না। আর এখন সেটা এত পপুলার হয়ে গেছে, সবাই সেখানে যাচ্ছে। মোবাইলে সোশ্যাল মিডিয়া খুললে পারে সবসময়তেই কাছের রান উৎসব আমরা দেখতে পাচ্ছি। এতটা ডেভেলপ ওরা করলো কি করে? দেখুন, কাছের বোধহয় 1999 বা 2000 ওই সময়টা গুজরাট ট্যুরিজম প্রথম কলকাতায় একটা অফিস করে। সেটাও গুজরাট ট্যুরিজমের নিজের অফিস ছিল না, ওদের ইন্ডেক্স বি একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের সাথে এখানে গুজরাট ট্যুরিজমের কলকাতায় অফিস হয় সেন্ট্রাল অ্যাভিনিউতে। ওরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিল কোনো একটা হোটেলে কলকাতায়, আমাকে ইনভাইট করেছিল। তখন আমি কলকাতার একটা লার্জেস্ট হোটেল ম্যানেজমেন্ট কলেজের হেড করছিলাম। তো সেই সময় আমি ওই সেমিনারে যাই। তখন যে ডিরেক্টর ছিলেন, তিনিও বাঙালি ছিলেন। উনি গুজরাটেরই মানুষ, মানে বাঙালি কিন্তু গুজরাটেরই মানুষ। উনি আমাকে দেখা করতে বলেন পরে একদিন। আমি যাই ওনার অফিসে। গুজরাট ট্যুরিজম 2000 সালে বোধহয় বা 1999, আমার ঠিক মনে পড়ছে না, ওই সময়টাই হবে, আমাকে ওরা ইনভাইট করে। আমি গান্ধীনগর যাই। ওখানে তখন ডিকে রাও ছিলেন এমডি গুজরাট ট্যুরিজমে, ওনার সঙ্গে ডিসকাস হয়। তখন ওনারা চিন্তাভাবনা শুরু করেছিলেন যে কী করে কাজকে ডেভেলপ করা যায়। তখনই ভূমিকম্পটা হয় 2000 সালে। এই ভূমিকম্পে একদম ধ্বংস হয়ে যায়। এই কাছের নাম প্রথম মানুষ বোধহয় জানতে পারে ওই ভূমিকম্প দিয়ে। তারপরে আবার লোকে ভুলে যায়। আবার জানতে পারে যখন এই রানোৎসব শুরু হয়। রানোৎসবটা হচ্ছে ভারতবর্ষের শেষ গ্রামের একদম শেষ প্রান্তে হচ্ছে এই রানোৎসব হয়। ওখানে এই গ্রামটার নাম হচ্ছে দোর্দো ভিলেজ, যেটা গ্রামে, সেখানেই এটা হয়। এবং প্রথম সেখানে কংক্রিট রোড, ইলেকট্রিসিটি, 24 আওয়ার্স ওয়াটার, জল, যেটা ওখানে প্রচণ্ড মানে প্রবলেম সবসময় ছিল, সেগুলোকে সলভ করা হয়। এবং সেই নিয়ে এবার
ওখানে কিভাবে কি হবে না হবে সেটা প্ল্যান করা হয়। গুজরাট ট্যুরিজমের এমডি বাকি যারা ছিলেন, মোদিজি নিজেও ইনভলভ হন এবং আমি ব্যক্তিগতভাবে ওখানে বহু বছর ছিলাম, 2014 সাল থেকে ছিলাম। এখনও আমার সাথে যোগাযোগ রয়েছে এবং তাদের সাথেই রয়েছি। আমার মনে হয় বোধহয় একবার সবার দেখা উচিত যে একটা জায়গা যেখানে মানুষ দুবেলা দুটো রুটি কী করে খাবে তার ঠিক ছিল না, সেখানে হয়তো শুনলে অবাক হবেন, অ্যাভারেজ ইনকাম প্রতিটা বাড়ির ফ্যামিলির এখন 60 থেকে 70 হাজার টাকা পার ফ্যামিলি এখন ইনকাম করে। তার বড় একটা কারণ হচ্ছে, দুটো কারণ। এক, দুধ, কাচ্ছের দুধ খুব ফেমাস, মানে বেস্ট কোয়ালিটি অফ মিল্ক ইন ইন্ডিয়া ইট প্রডিউস ফ্রম কাচ্ছ। আর যেহেতু ওখানে আমুল ফ্যাক্টরি আছে তো সেটা একটা আছে। সেকেন্ড হচ্ছে রানোৎসব। আর রানোৎসবের মধ্যে থেকে যেটা ওরা ডেভেলপমেন্ট করেছে দুটো জিনিস, এক ট্যুরিজম আর সেকেন্ড হচ্ছে হ্যান্ডিক্রাফট। গুজরাতের হ্যান্ডিক্রাফট, বিশেষ করে কাচ্ছের হ্যান্ডিক্রাফট, ওখানে অনেকগুলো কমিউনিটি আছে। সেই কমিউনিটির প্রত্যেকটা কমিউনিটির একটা আলাদা আলাদা করে ওদের রাবারি আছে, তাদের হ্যান্ডিক্রাফটের জিনিস আলাদা, প্রোডাক্ট আলাদা। মুতুয়া আছে তাদের আলাদা। তো এই ধরনের প্রোডাক্টগুলো আছে। এই রানোৎসবের মধ্যে থেকে কিন্তু তারা পৃথিবীর কাছে পৌঁছে গেছে। মানে শুধু যে একটা ট্যুরিজমে লোকে আসলো, বেড়ালো, একটা পাহাড় দেখলো, নদী দেখলো, সমুদ্র দেখলো, চলে গেল, সেটা না। এর মধ্যে যে এই কালচারাল এক্সচেঞ্জ, সেটা ব্যাপকভাবে ওখানে কাছে শুরু হয়েছে, যার জন্যই মানুষ বারবার ওখানে যে যায়, সে দ্বিতীয়বার আসুক বা না আসুক, সে কিন্তু কাউকে না কাউকে পাঠায় যে গিয়ে ঘুরে এসো একবারও, দারুণ জায়গা। অ্যান্ড মানে ইরেসপেক্টিভ অফ এনি ক্লাস অফ পিপল আর এনি নেশন, ওখানে সবাই যায়। আমি আশ্চর্য হয়ে যাই, ওখানে চাইনিজরা এসে মানে অবাক হয়ে যায় ওখানে এসে ওই দেখে ওখানকার সিনিক বিউটি বা ওখানকার কালচার, ওখানকার দেখুন শহর দেখতে না, এখানে আমরা উই ক্যানট এক্সপেক্ট একজন আমেরিকান বা একজন ইউরোপ থেকে এসে কোনো একটা শহর দেখতে আসবে, সে যে শহরই হোক না কেন। ইন্ডিয়ার যেটা প্রাণ সেটা হচ্ছে গ্রাম, ভিলেজ। ওইটাকে যদি আমরা ডেভেলপ করতে না পারি, গুজরাট ডেভেলপ করেছে সেটাই। আমরা স্ট্যাচু অফ ইউনিটি দেখেছি। স্ট্যাচু অফ ইউনিটি কই আমাদের কারোর মাথায় কেন আসেনি? করেছে তো, ওখানে তৈরি করে দিয়েছে। সমালোচনা করে কোনো লাভ নেই, করে দেখাতে হবে যে হ্যাঁ একটা কিছু হয়েছে। আমি স্ট্যাচু অফ ইউনিটিতেও ইনভলভ ছিলাম ফ্রম ডে ওয়ান, তো আমি দেখেছি কীভাবে হয়েছে। আর যার জন্য এখন কী হয়েছে, একটা সার্কিট তৈরি হয়ে গেছে, বিভিন্ন আলাদা আলাদা সেগমেন্টে ওখানে সার্কিট তৈরি হয়েছে। তো এর মধ্যে একটা বড় হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। আর গুজরাতের কাজ তো অ্যামেজিং। স্ট্যাচু অফ ইউনিটির গল্পটা, তৈরি হওয়ার গল্পটা যদি একটু শেয়ার করেন। দেখুন, স্ট্যাচু অফ ইউনিটিটার এটাও মোদিজিরই প্ল্যান ছিল কীভাবে কী করবে। এই যে পাটেল কমিউনিটি, আমার মনে হয় অ্যাজ এ কমিউনিটি বোধহয় ইন্ডিয়ার যদি স্ট্রংগেস্ট কমিউনিটি হয় সেটা হচ্ছে পাটেল কমিউনিটি। আপনি যদি ইউএস গিয়ে থাকেন, ওখানে দেখবেন যত হাইওয়ে আছে ওখানে ওই ওরা বলে ক্যাশ অ্যান্ড ক্যারি। ক্যাশ অ্যান্ড ক্যারি মানেই তার নাম হচ্ছে প্যাটেল ক্যাশ অ্যান্ড ক্যারি। সমস্ত যত ক্যাশ অ্যান্ড ক্যারি আছে ইটস অল বিলংস টু পাটেল কমিউনিটি। হাইওয়েতে যত মোটেল আছে, বিগ হোটেলস, all belongs to 90% belongs to the Patels. So very very strong community. তো ওখানের তখন মোদি ছিলেন চিফ মিনিস্টার, আর বাকি যে পাটেল কমিউনিটি ওদের আছে, তাদের পাতিদার সমাজ ওদের বলে, তারা মিলে ঠিক করে যে স্ট্যাচু অফ ইউনিটি বানানো হবে। নর্মালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে কোনো একটা শহরের আশেপাশে কোথাও বানাবে, এসব হয়ে যাবে। কিন্তু সেটা না করে ঠিক উল্টো করা হলো, যে শহর থেকে একটু দূরে এমন জায়গায় করা হবে যে যেখানে ট্যুরিস্ট ওই পর্যন্ত যাবে এবং পুরো জায়গাটাই যাতে ডেভেলপ হয়। সেটাও বড়োদা থেকে অনেকটাই দূরে, কিন্তু রাস্তা অত্যন্ত সুন্দর, ভালো। সেখানে এমনভাবে তৈরি করা হয়েছে যে না দেখলে বিশ্বাস করা যায় না। রাত্রে লেজার শো হয় এবং দেখবেন ওই যে স্ট্যাচুটার আছে এখানে একটা পকেট আছে, উনি যে জ্যাকেট পরেছেন পকেট আছে, ওটাই হচ্ছে ভিউয়ার। তো ওখানে গিয়ে ওই লিফটটা দাঁড়িয়ে যায়,
ওখান থেকেই বাকি পুরো নর্মদা নদী বা ওখানে যে ড্যামটা আছে সেগুলো দেখা যায়। মানে না দেখলে বিশ্বাস করা যায় না যে কি সুন্দর হতে পারে। তো এইগুলো অনেক বছরের চিন্তা ভাবনা করে সমস্ত করা, এবং তার যে একটা করার যে একটা মোটিভেশন, এবার করতেই হবে। আর এগুলো তো আর মানে কম টাকার ব্যাপার না, শয়ে শয়ে কোটি টাকার ব্যাপার। তো সেগুলোকেও তারা করেছেন, এবং সমস্ত কমিউনিটি, সরকার, ট্যুরিজম সবাই মিলে এগিয়ে এসে আজকে করেছেন, যার জন্যে আজকে গুজরাতের ট্যুরিজম এত ভালো করছে। আমি কেরালাতেও অনেক দিন ছিলাম, সেখানেও দেখেছি, গোয়াতে ছিলাম, যে ট্যুরিজমে মোটামুটি ট্যুরিস্ট রিলেটেড যতগুলো স্টেট আছে, উত্তরাখণ্ড, হিমাচল, গোয়া, কেরালা, রাজস্থান, সবই আমি দেখেছি, বহুদিন ধরে ওখানে কাজ করেছি, দেখেছি। কিন্তু এই যে ডেভেলপমেন্ট, যেখানে কিছু ছিল না, কেউ স্বপ্নে ভাবতে পারে না যেরকম একটা মরুভূমি যেখানে কিছু নেই, মানুষ কি করে বাঁচবে, দুটো রুটি কী করে খাবে ঠিক নেই, এই যে ডেভেলপমেন্টটা, এটা একটা এইটার না দেখলে বা না চিন্তা ভাবনা করলে বোঝা যাবে না, বা কেউ বিশ্বাসও করবে না যে এরকম একটা হতে পারে। এটা আমার তো ধারণা প্রত্যেকের একবার গিয়ে অন্তত দেখা উচিত। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও তো স্যার অনেক জায়গা আছে, যেমন আমাদের বাঁকুড়ো আছে, বিষ্ণুপুর আছে, পুরুলিয়ার ছৌ আছে। এই যে পুরুলিয়ার আমাদের যে ছৌ নৃত্য, সেটা দেখতে কোনো সময় ফরেনার্সরা আসে বলে আমার মনে হয় না। কিন্তু এটা যে এত বড় একটা শিল্প, এই ছৌ নাচ, এটাকে বেস করেও তো ট্যুরিজম করা যায়। কোনো একটা নিউজ পেপার, আমার ঠিক মনে নেই, বেশ কিছু বছর আগে বোধহয় 2016 সাল নাগাদ হবে, আমার অজান্তেই একটা লেখা বেরিয়েছিল আমার নাম করে। ওখানে কিন্তু আমি বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের যে পোটেনশিয়াল, আমার মনে হয় ভারতবর্ষের 1 নম্বর স্থানে থাকার যা যা দরকার হয় একটা রাজ্যের, পশ্চিমবঙ্গে সব আছে। মরুভূমি হয়তো সেই অর্থে মরুভূমি নেই, কিন্তু বাঁকুড়া, ওটাকে যদি আমরা সেইভাবে প্রজেক্ট করি, সব আছে। এবং সব আছে মানে একদম এক্সট্রিম ভালো লেভেলে আছে। দেখুন, আমি আপনাকে আজ থেকে তাহলে বেশ কিছু বছর আগে থেকে আমি বলি, যখন থেকে আমার এই ট্যুরিজম বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে শুরু, তখন কলকাতায় এয়ারোফ্লোট ফ্লাইট ছিল, যেটা মস্কো টু কলকাতার ডাইরেক্ট ফ্লাইট ছিল, এটাকে বলতো চার্টার্ড ফ্লাইট। প্রত্যেক বৃহস্পতিবার পুরো চার্টার্ড ফ্লাইট ভর্তি করে রাশিয়ানরা কলকাতায় আসতেন। তারা এখানে থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে থাকতো, সানডে ফেরত যেত, এভরি উইক। এবার ভেবে দেখুন, একটা ফুল ফ্লাইট যদি এসে থাকে এবং একটা বা দুটো হোটেলের সাথে তাদের যদি টাই আপ থাকে, শুধু হোটেলের যে বিজনেস হচ্ছে সেটা না, তারা বাইরে যাচ্ছে, জিনিস কিনছে, ঘুরছে, যাচ্ছে। এয়ারফ্লোট বন্ধ হয়ে গেল, চার্টার ফ্লাইট বন্ধ হয়ে গেল। একটা সময় ছিল দমদম এয়ারপোর্ট ওয়াজ সাপোজ টু বি ওয়ান অফ দি বিজিয়েস্ট এয়ারপোর্ট ইন এশিয়া, তারপরে হয়ে গেল ওয়ান অফ দি লেজিয়েস্ট এয়ারপোর্ট ইন এশিয়া। সমস্ত ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল, বন্ধ হয়ে গেল, প্যাসেঞ্জার নাই। কেন নাই? কি এসে গেছে? তো এইভাবে আস্তে 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 আমাদের ধ্বংস হয়েছে। আর একটা আমি বলছি আপনাকে, জাপানের বিভিন্ন শহর থেকে, মেনলি টোকিও থেকে, সিঙ্গাপুর হয়ে কলকাতা টু বুদ্ধগয়া, ব্যাক টু দিল্লি অর কলকাতা, এখান থেকে ব্যাক টু জাপান, এই ছিল সার্কিট। বন্ধ হয়ে গেছে। আর জাপানিজরা কলকাতা হয়ে আসে না। এরকম একটা না, বহু ট্যুরিস্ট এগুলো ছিল যেগুলো হয়ে গেছে। ইমেন্স পোটেনশিয়াল আছে ওয়েস্ট বেঙ্গলের। আমরা যদি সেই পাহাড় থেকে আর গঙ্গাসাগর পর্যন্ত দেখি, কি করা যাবে না এটাই বোধহয় মানে একটু ভাবনা করার। আদারওয়াইজ সব কিছু করা সম্ভব। এখানে সমস্ত কিছু আছে, ইন্টেলিজেন্স আছে আমাদের কাছে, ইনফ্রাস্ট্রাকচারের অভাব ডেফিনেটলি আছে, কিন্তু ডেভেলপ করা যায়। এখানে আমার একটা কথা মনে পড়ে গেল। আপনার এখানেই দেখলাম সত্যজিৎ রায় একটা বই রয়েছে, নন্দন যেদিনকে উদ্বোধন হয়, সত্যজিৎ রায়ই উদ্বোধন করেছিলেন, তখন বোধহয় বুদ্ধদেব ভট্টাচার্য বোধহয় মুখ্যমন্ত্রী ছিলেন। ওনার একটা কথা আমার আজও মনে
রয়ে গেছে। অনেক কিছু বলেছিলেন, তার মধ্যে একটা কথা বলেছিলেন যে ক্যালকাটা হ্যাজ লট অফ প্রবলেমস। উনি ওই সময়কার যেটা কথা, রোডস আর নট গুড, সমস্ত জায়গায় গর্ত গাড্ডা এসব। তখন মোবাইল ছিল না, ওই ল্যান্ড ফোন, দের ইজ লট অফ প্রবলেমস ইন টেলিফোন। পাবলিক ট্রান্সপোর্টের তখন মানে মানুষের অর্ধেক লোক বাসে ঝুলে ঝুলে যেতেন, ট্রেনের এক অবস্থা, লট অফ প্রবলেমস, যেগুলো হয়তো অন্য শহরে নেই, যেটা এই প্রবলেমগুলো আছে। বাট দেয়ার ইজ সামথিং ইন কলকাতা হুইচ ইজ নো ওয়্যার ইন দি ওয়ার্ল্ড। এটা ওনার কথা। ইফ ইউ আস্ক মি হোয়াট, আই ডোন্ট নো, বাট দেয়ার ইজ সামথিং ইন কলকাতা। এইটা কিন্তু সত্যজিৎ রায়ের কথা। তো দেয়ার ইজ সামথিং ইন দিস সিটি, দেয়ার ইজ সামথিং ইন দিস স্টেট। এটা দেবভূমি, আমাদের ভুলে গেলে চলবে না। সমস্ত মহাপুরুষের জন্ম কিন্তু আজকে না, শত শত বছর ধরে এই রাজ্যেই জন্মেছিলেন। কেন জন্মেছিলেন? ভগবানের সৃষ্টি, যে কোনো জায়গায় জন্মাতে পারত, জন্মায়নি। তারা এই রাজ্যেই জন্মেছে, এই শহরেই জন্মেছিলেন। তার তো কিছু কারণ হবেই। যেখানে খুশি, যে রাজ্যের অন্য দেশে কোথাও না কোথাও জন্মাতে পারতেন। আজকে স্বামীজি বলুন বা নেতাজি বলুন, যেই বলুন না কেন, সে তো অন্য কোনো শহরেও জন্মাতে পারতেন, জন্মেছে এখানে। আজকে মা শারদা এখানেই জন্মেছে। তো এইগুলো যদি মানুষ ভুলে যায় বা ভোলার চেষ্টা করে বা ভোলানোর চেষ্টা করে, সেটা একদিন না একদিন তো পরিবর্তন তো হবে, মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হবে। তো ট্যুরিজম শুধু একটা না, ওই মানে কিছু একটা জিনিস দিয়ে বা একটা শহর দিয়ে বা একটা কোনো একটা জায়গায় খুব সুন্দর নদী বা খুব সুন্দর সমুদ্র, ওই দিয়ে খুব বেশি দিন চলে না। সেটা আমি দেখেছি। আমি বিদেশেও থেকেছি, মিডল ইস্টেও থেকেছি। আমি দুবাইতে অনেক বছর চাকরিসূত্রে ছিলাম, দুবাইতে দেখেছি। আপনি দুবাইতে নামার পরে যদি আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে যান, আপনাকে ওখানে ট্যুরিস্ট ট্যাক্স দিতে হবে, ওদের $10 or সামথিং, সো ইউ হ্যাভ টু পে দ্যাট মানি। এখন এই ওরা ওদের মতো করে তৈরি করে, ইটস আ ম্যানমেড সিটি, পুরোটাই ম্যানমেড সিটি। ওরা সিঙ্গাপুর ইজ আ ম্যানমেড সিটি, ওদের মতো করে করেছে। হাজারো লাখো যাচ্ছে। আমাদের কাছে কি নেই? আমাদের সিটি দেখানোর দরকার নেই। ভারতবর্ষ কেউ সিটি দেখতে আসবে না, আর আমাদের কখনো প্রজেক্টও করার দরকার নেই যে আমাদের এখানে আছে। বিভিন্ন সেগমেন্টে আমরা আমাদের ট্যুরিজমটাকে ওয়েস্ট বেঙ্গলে ডেভেলপ করতে পারি। আর শুধু আমি আবার একটা কথা বলবো, এটা কিন্তু শুধু সরকারের উপর ডিপেন্ড করলে হবে না। এখানে সরকারের ডেফিনেটলি একটা বড় রোল থাকবে, কিন্তু এই ট্যুরিজমটা না এই ভেতর থেকে আসতে হবে। অতিথি দেবো ভব, এই ফিলিংটা যদি আমাদের মধ্যে না আসে, তাহলে হবে না। একটা গ্রামের হতদরিদ্র লোকের বাড়িতে যদি কিছু না থাকে, সে অন্তত কিছু না কিছু দেবেই। যদি কিছু না পায়, তাহলে হয়তো তার বাড়িতে যদি একটা গরু থাকে, একটা গরু থেকে একটু দুধ দিয়ে কিছু একটা করে সে দেবে। এইটা ভেতর থেকে আসে। এইটা বোধহয় আমাদের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। না, আছে কিন্তু সমাজের দেখুন একটা জিনিস কি জানেন তো, আমাকে কয়েকদিন আগেই একজন সাধু মহারাজ বলছিলেন যে বোধহয় নেতাজি বা শ্যামাপ্রসাদ মুখার্জি কারোর একটা নাম নিয়ে বলছিলেন যে মারা যাওয়ার পরে তো স্বর্গে গেলেন, এবার স্বর্গে যাওয়ার কিছু বছর পরে এখানে এইসব অরাজকতা দেখে বলছে যে না, তোমায় আরেকবার যেতে হবে। তো বললো ঠিক আছে যাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কী শর্ত? বলে আমাকে 7 দিনের জন্য প্রথমে পাঠাতে হবে। পাঠিয়ে আমি ওখানে গিয়ে দেখবো যে একটা ভালো মা পাই কিনা। যদি মা পাই তাহলেই ফেরত যাব, না হলে আর না। বিষয়টা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একটা ভালো মা হবে, ভালো সমাজ হতে পারে না। এইটা আমাদের বুঝতেই হবে। আর সেইটা যদি আমরা করতে পারি, এটা একদিনে হবে না, কিন্তু একদিন ঠিক হবে। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। সেই বিশ্বাস নিয়ে আমরা যদি কাজ করি, এগোতে পারি, সবাই মিলে করি, নিশ্চিত হবে। আর একটা জিনিস হচ্ছে, ট্যুরিজম এমন একটা জিনিস না, সেটা একটা রাজ্যের, একটা শহরের একটা ব্র্যান্ড তৈরি করে। আপনি যতই ইন্ডাস্ট্রিতে ডেভেলপ হোক না, আপনার যত সুন্দর বড় বড় বাড়ি থাক, যাই থাক না কেন, যদি আপনার ট্যুরিজম আর হসপিটালিটি যদি আপনার ভালো হয় না, সেই রাজ্য ডেভেলপ হতে বাধ্য। এটা হবেই।
আজকে কাছে আপনি যেরকম বলছিলাম, কাছে কিছু নেই, এত সমস্যা, ওখানে জল নেই সেইভাবে কিছু নেই, কিন্তু একটা কিছু আছে যেটা কাছে বারবার মানুষকে টানে। মাইলের পর মাইল ওখানে জঙ্গল, বাবরা, ওখানে যে গাছগুলো বলে ওই কাঁটার গাছ, ওই তার জঙ্গল, তার মধ্যে দিয়ে যাচ্ছে। আর রাস্তায় আপনি যেতে যেতেই দেখবেন মহিষ, গরু খুব কম ওখানে, গরু ওই টেম্পারেচারে বাঁচে না, এত গরম। কিন্তু এটাই, কিন্তু ওর মধ্যেও কিছু একটা আছে। আর আমার মনে হয় এই সমস্ত যেগুলো আমি নাম বললাম তাদের কাছে কিছু কিছু আছে, আর পশ্চিমবঙ্গে বোধহয় সব কিছু আছে। এই সব কিছুটাকে নিয়ে আমরা যদি একটা সব কিছু করতে পারি, এই ভাবনা চিন্তা করে এগোই, আমার মনে হয় ওই দিন খুব বেশি দেরি নেই, যেদিন আমরা একটা দেখব যে হ্যাঁ, ওই যেটা আমরা চাইছিলাম সেইখানে আমরা পৌঁছে গেছি। আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো গ্রামের দিকে যাই, সেখানেও আমাদের যেরকম করে আপ্যায়ন হয়, যেরকম করে ভালোবাসা মানুষ দেয়, শহরে সেটা হয়তো আমরা পাই না, হয়তো। এবার আমি যদি সুন্দরবনের দিকে যাই, আমরা সুন্দরবনকে বেস করেও তো অনেক বড় ট্যুরিজম করতে পারি। আমি জানি না এই নামটা কে দিয়েছিল সুন্দরবন, তো কোনো না কোনো কারণে তো দিয়েছিল, যেই দিয়ে দিক না কেন। সুন্দরবন সত্যিই সুন্দরবন। আমি বহু বছর ধরে, আমি বেসিক্যালি আমার জন্ম বসিরহাটে, যেটা সুন্দরবনে খুবই কাছে। তো আমি খুব কাছ থেকে দেখেছি, বহুবার আমি সুন্দরবনের প্রায় সমস্ত কটা গ্রাম পঞ্চায়েত বা ডিস্ট্রিক্ট আমার ঘোরা দেখেছি আমি। ওখানে যদি আপনি সকালবেলা কারোর বাড়িতে যান, বা গ্রামে হয়তো খবর পেলো যে আপনি আসছেন, কাড়াকাড়ি পড়বে যে কার বাড়িতে আপনি খাবেন। সেটা হতে পারে হয়তো ডাল, একটা লেবু আর আলু ভাজা, বা কোনো একটা সবজি, বা সবার বাড়িতে ওখানে পুকুর আছে, তো মাছ, আমি খাই না সেটা অন্য কথা, কিন্তু অন্তত মাছ ভাত আপনাকে না খাইয়ে আপনি ওখান থেকে না খেয়ে আসতে পারবেন না। আর যদি চলে আসেন, এই যে অপমান ওদের, এটা কিন্তু ওরা মনে রাখবে যে আপনি কিন্তু না খেয়ে চলে গেছিলেন। ও আপনার সঙ্গে যতবার দেখা হবে ততবারই বলবে যে আপনি না খেয়ে চলে গেছিলেন। আর ঠিক উল্টোটা, শহরে আজকে যদি কোনো বাড়িতে আপনি 12টা, 12:30, 1টার সময় কারোর বাড়ি পৌঁছে যান, সে মুখে হয়তো বলবে আসুন আসুন, কিন্তু এমন একটা তার চোখ মুখ থাকবে যে আরে হঠাৎ করে এই সময় কি করে পৌঁছে গেল। তো এটা গ্রামের, এখন ওই জন্য আমি আপনাকে বললাম, প্রাণ যেটা আছে সেটা গ্রামেই আছে। সেই মানুষটা এখনো পর্যন্ত তারা ওইভাবে চেঞ্জ হয়নি। আর ওটাই পশ্চিমবঙ্গ, বা ওটাই হয়তো ভারতবর্ষ। আমরা সেইটাকে যদি ওই অতিথি দেবো যেটা আমি বললাম, এই যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ হবে। সুন্দরবনের পোটেনশিয়াল আমার মনে হয়, যদি আন্ডার রেটেড কিছু হয়ে থাকে পশ্চিমবঙ্গ ট্যুরিজম নিয়ে, সেটা বোধহয় সুন্দরবন। আমি মাস 2 আগে গিয়েছিলাম ওখানে, আবার নামখানায় গিয়ে ওখানে আমি বকদ্বীপ যাই, কাকদ্বীপ, বকদ্বীপ, ওখান থেকে পুরো জায়গাটাই আমার ঘোরা। দেখলাম রাস্তার দুধারে লাইন দিয়ে ছোট ছোট রিসর্ট করা। যদি 100টা থাকে, তার মধ্যে একটা বা দুটোই দেখলাম কোথাও একটা টাওয়েল ঝুলছে বা কোনো একটা করছে, বাকি সমস্ত বন্ধ। তো ওখানে যারা আমার সাথে ছিল, তারা ওখানকার লোকাল স্থানীয় বাসিন্দা, ওদের আমি জিজ্ঞেস করলাম যে এগুলো খালি দেখাচ্ছে, এখানে কিছু নেই? বললো না, এত সব বন্ধ হয়ে গেছে। এত রিসর্ট বন্ধ হয়ে গেছে, কারণটা কি? বলে ট্যুরিস্ট যারা আসবে তারা তো কিছু দেখতে আসে, এখানে আসতো সমুদ্র ইয়েতে, বকদ্বীপের যে বিচ, ওখানে চলুন গেলাম ওখানে। আমি তো সমুদ্রটা কোথায় খুঁজে পেলাম না, মাটির ঢিপি, 2-2.5 কিলোমিটার দূরে সমুদ্র, তো কি দেখতে যাবে? মাটির ঢিপি দেখতে যাবে? আশ্চর্য হয়ে গেলাম। এই যে জায়গাটার যে পোটেনশিয়াল, এটা একটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডেস্টিনেশন হতে পারে, তার সমস্ত পোটেনশিয়াল আছে। লোকের মাথায় আসে না, মানে ইচ্ছা নেই, আমি জানি না। কিন্তু এটা আমার মনে হয় বোধহয় ইন্ডিয়ারও
ওয়ান অফ দি বেস্ট ডেস্টিনেশন হতে পারে আমি যা দেখে এসেছি। সুন্দরবনকে যদি আমরা সেইভাবে প্রজেক্ট করি, বিশেষ করে ফরেন, আপনি একটা আমাকে কথা বলুন, এখান থেকে কেউ যদি সুন্দরবনের বাসন্তী বা গোসাবা বা ওইদিকে যেখানেই হোক না কেন যে যাবে কীভাবে? ফার্স্ট আপনি এখান থেকে যদি ডায়মন্ড হারবার যাওয়ার কথা ভাবেন এই রাস্তাটায়, আপনি ভেবে দেখুন, এই মানে যদি বেহালাটাই আমি তার এন্ট্রি পয়েন্ট ধরি সেখান থেকে আর পুরো রাস্তাটা সিঙ্গেল রোড রাস্তা, বোধহয় জানি না 10-15 ফিট কিছু রোড হবে, দুটো বাস ঠিকভাবে যেতে পারে না। আজকে এত বছর স্বাধীনতার পরে আমরা সেটা তৈরি করতে পারলাম না। হাজারে হাজারে লাখে লাখে লোক ওখানে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, সেটা যদি নাও হয়ে থাকে তাহলে আমরা তো যে মানে নদীর পথেও তো আমরা করতে পারি, সেটাও তো একটা সম্ভব, এবং সেটা অনেক ভালোভাবে করা, আগে তাই ছিল। আজকে ধর্মতলার নামটা কেন হয়তো অনেকেই জানে না। ওখানে ধর্ম মন্দির ছিল, সেখানে একটা তালাব ছিল, বড় পুকুর ছিল, ওখানে সব এই সাধু সন্ন্যাসীরা আসতেন, এসে ওখানে থাকতেন, ওখানে পুজো পাঠ হতো, ওখান থেকে চান টান করে ফ্রেশ হয়ে তারপরে এই নদী পথে ওখানে যেত। এটা হচ্ছে হিস্ট্রি। সব মুছে গেছে, লোকে জানেও না। আজকে ধর্ম মন্দিরে আমি গত সপ্তাহে গিয়েছিলাম, ওখানে আমি দেখে এসেছি, এবং এটা নিয়ে আমরা আলোচনা করছি, কথাবার্তা চালাচ্ছি যে ওই ধর্ম মন্দির ওখানে এখন মেট্রো রেলের কাজ হচ্ছে, সব ভেঙে চুরে দিয়েছে। যাই হোক, ওটাকে আবার রিভাইভ করতে হবে, ওখানে যা ছিল সেইভাবেই ফেরত করতে হবে। আর কোনো এসপ্ল্যানেড না, ওটা ধর্মতলাই। তো এইগুলো আমাদের করতে হবে, এবং আমরা যদি, আমার ব্যক্তিগত ধারণা, সুন্দরবনকে আমরা যদি প্রজেক্ট করি, সুন্দরবনের যা পোটেনশিয়াল আছে, পশ্চিমবঙ্গের ট্যুরিজম পাল্টে যাবে। আর পুরো রাজ্যটাই আছে, পাহাড় থেকে সমুদ্র সবই আছে, কিন্তু এক একটা ডেস্টিনেশন ধরে করতে হবে। যেমন এক্সাম্পল দিয়ে যদি আমরা বলি, কাছ টার্গেটেড একটা জায়গায় ডেস্টিনেশন করে সেটাকে একদম ইন্টারন্যাশনাল করে দিয়েছে। তো লোকে কোথাও যাক আর না যাক, দ্বারকাতে যাক বা সোমনাথ যাক বা না যাক, ওখানে যাবে। যারা স্পিরিচুয়াল আছে তারা হয়তো সোমনাথ, দ্বারকা সেখানে যাবে, কিন্তু ওটা যাবে, স্ট্যাচু অফ ইউনিটি যাবি। তো এই ধরনের সেগমেন্ট একটা যদি আমরা করে দিতে পারি না, বেঞ্চমার্ক সার্কিট আপনি আপ তৈরি হয়ে যাবে, তখন তৈরি হয়ে যাবে। আজকে আর যদি ফরেস্ট, আমাদের যারা মানে জঙ্গল দেখতে আসে, ওইটাকে যদি ধরি, তাহলে শুধু সুন্দরবন না, আমাদের নর্থ বেঙ্গলেও রয়েছে প্রচুর। তো পুরোটাকে আমরা টার্গেট করতে পারি। সারা ভারতবর্ষের সমস্ত সমুদ্র এই সময়টা, বর্ষার সময়টা জঙ্গলগুলো বন্ধ থাকে, সুন্দরবনে সেরকম কোনো রেস্ট্রিকশন ছিল না। সুন্দরবনের ম্যানগ্রোভটাও বোধহয় হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, ম্যানগ্রোভ তো মানে এখন ওই নামে মাত্র আছে। ম্যানগ্রোভ তো, ওটাকে যদি আমরা প্রোটেক্ট না করতে পারি, আর মানে ট্যুরিজম আর এনভায়রনমেন্টটাকে যদি আমরা একসাথে চিন্তা না করি বা কাজ না করি, তাহলে বিপদ তো আছেই। আমি জানি না যত হোটেল এখানে আছে, কতগুলো হোটেলে ঠিকঠাক ইটিপি প্ল্যান্ট আছে বা ওয়েস্ট ম্যানেজমেন্টের আছে, আমার আইডিয়া নেই। তবে আমার ডাউট আছে যে সেইভাবে আছে কিনা বা করে কিনা। ভুটান বোধহয় লাস্ট 15 ইয়ার্স জিরো কার্বন নেশন, একমাত্র জিরো ফুটপ্রিন্ট নেশন হচ্ছে ভুটান। তারা ধরে রেখেছে। কেন ধরে রেখেছে? ফার্দার কনস্ট্রাকশন ব্যান, হোটেল করতে পারবে না, যা আছে অতটা নিয়েই থাকো, রেস্ট্রিক্ট করে রেখেছে। পাহাড় কেটে কেটে হোটেল আর এইসব বানালে, উত্তরাখণ্ডে আমি বহু বছর আগে গিয়ে বলে এসেছিলাম, এই নদীর পাহাড়ের ধার কেটে কেটে রিসর্ট বানানো, একটাও থাকবে না। আর না, একদিন হয়তো এমন অবস্থা হবে উত্তরাখণ্ড বলেই কিছু থাকবে না। তো ডেভেলপমেন্ট, ট্যুরিজম ডেভেলপমেন্ট নেচারকে সর্বনাশ করে না, কখনোই না। তাতে যদি সুন্দরবনকে 2 বছরের জন্যে পুরো ব্যান করে দিতে হয় লোকের জন্য, ব্যান করে দিন। তাকে যেটার জন্য যাবে মানুষ, সেটাকে তো ফিরিয়ে আনতে হবে। সুন্দরবন নিয়ে আমরা তো বোট ট্যুরিজমও ভাবতে পারি 100 বার। কারণ আমরা নিজেরাই এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে ক্রুজে চড়ছি।
ক্রুজ পার্টি করছি, সেটা তো আমাদের সুন্দরবন রয়েছে, আমাদের গঙ্গাসাগর রয়েছে, 100 বার। সেগুলোকে মানে প্রজেক্ট করেও তো আমরা বোট ট্যুরিজমের কথা ভাবতে পারি, 100 বার। সেটা কি করে সম্ভব? একটা হচ্ছে এই ট্যুরিজমে আর বোট ট্যুরিজমের আমার আর একটা যেটা মনে হয় যে করা যেতে পারে সেটা হচ্ছে স্পিরিচুয়াল ট্যুরিজম অন বোট। মানে ধরুন বাবুঘাট থেকে বা গঙ্গাসাগর থেকে অনেকটা ডিস্টেন্স, সেটা যদি নাও হয়, আমরা যদি বাবুঘাট থেকেই ধরি, সেখানে পরপর প্রচুর আমাদের ঘাট আছে এবং প্রত্যেকটা ঘাটেই প্রায় কোনো না কোনো আমাদের সে বেলুড় মঠ হোক বা আমাদের দক্ষিণেশ্বর হোক, যেখানেই হোক বহু মন্দির আছে। বা ওই আগে যদি আমরা আরও রিসরায় যাই, সেখানে প্রেম মন্দির আছে, অনেক মন্দির আছে, মাহেশ আছে। তো এগুলো কভার করা যেতে পারে। তো শুধু যে ওই সুন্দরবন বা ওই ধরনের ট্যুরিজম না, বোট ট্যুরিজমের সাথে আমার মনে হয় স্পিরিচুয়াল ট্যুরিজম যদি আমরা কানেক্ট করি, স্পিরিচুয়াল ট্যুরিজম অন বোট, এটা একটা মানে আমার তো ধারণা নেই সারা ভারতবর্ষে কোথাও আছে। আর ওয়েস্ট বেঙ্গলে তো এটা পোটেনশিয়াল অনেক প্রচুর, এবং লোকে আমার মনে হয় অ্যাপ্রিসিয়েট করবে। বিদেশেও যারা এনআরআই আছেন তারাও আসবেন। আজকে বেলুড় মঠে কোনো যদি আপনি একটা গ্রুপকে নিয়ে যান এবং বেলুড় মঠে বা দক্ষিণেশ্বরে গিয়ে প্রসাদ খাবে, এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। একদমই তাই। আর ওয়েস্ট বেঙ্গলকে তো আমাদের স্পিরিচুয়াল পাওয়ার হাউস বলছে, আমাদের সব আছে, দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, আপনি প্রেম মন্দিরের কথা বললেন, আমাদের মাহেশ আছে। তো এই জিনিসগুলোকে, এই মন্দিরগুলোকে আমরা ইন্টারন্যাশনালি কিভাবে আরো ডেভেলপ করতে পারবো, যাতে মানে আমাদের আরো মানে বিদেশি পর্যটকরা এখানে আসতে পারে? দেখুন, ট্যুরিজম না এখন বর্তমানের যে পরিস্থিতি বা যেভাবে হয়, বিশেষ করে বিদেশে চাকরির সূত্রে আমার যে থাকা, আমি যেটা দেখেছি, আমি আইএসও সার্টিফাইড অডিটর, আমি এইচএসএসিপি ট্রেনিং প্রোগ্রাম করেছি। এর না একটা বড় চিন্তা ভাবনার দরকার এবং গ্রাসরুট লেভেল থেকে শুরু করতে হবে। আজকে ট্যুরিজম ইন্ডাস্ট্রি চালায় কিন্তু হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট যারা পাস করে বা ট্যুরিজম হসপিটালিটি যারা পাস করে, তাদের কিন্তু মাথায় একটাই থাকে, আমি কি করে হিলটনে চাকরি পাবো, আমি কি করে হায়াতে চাকরি পাবো, আমি আইটিসিতে জয়েন করবো, আমি ওবরয়েজে জয়েন করবো, এই যে বিগ ব্র্যান্ডস, সেখানে আমি একটা চাকরি পাবো, চাকরি পাওয়ার সাথে সাথে কী করে প্রমোশন পাবো। বিষয়টা হচ্ছে ওই একই জায়গায় ওদের এই জায়গাটা খালি যদি থাকে তাহলে কিন্তু সমস্যা আছে। এইচএসসিসিপি আমার মনে হয় এটা মানে এটাকে বলে হ্যাজার্ড অ্যানালিটিক ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। এইটা যদি স্টুডেন্ট লাইফ থেকে যারা হোটেল ম্যানেজমেন্ট পড়ছে তাদের যদি কোর্সের মধ্যে ইনক্লুড না করা হয়, এটার প্রবলেমস আছে। তাদের ওই সময় থেকেই করতে হবে, যেটা এরা কি, এর এফেক্টটা কি, সেটা কিন্তু সেই সময় থেকেই করা উচিত, তার একটা এফেক্ট হবে। আজকে বিদেশি, যেমন দুবাইতে আমি বললাম যে ওরা ট্যুরিজম ট্যাক্স নেয়, কারণ আজকে একটা লোক বিদেশি যে কোনো দেশ থেকেই লোক আসুক না কেন, তারা একটা বিষয় শিওর থাকে যে এখানে হাইজিন আর যা যা বেসিক নর্মসগুলো ফলো করা, সেটা এখানে করা হচ্ছে। সেটা আমাদের এখানে ইটস আ বিগ কোয়েশ্চেন। ইভিন বিগ ব্র্যান্ডস, বিগ হোটেলসেও ওই সিস্টেমস, ওই ভাবা যায় না। মানে আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আপনি ননভেজ কোন নাইফ ইউজ করবেন আর কি চপার ইউজ করবেন সেটা স্পেসিফিক্যালি বলা আছে। তার কারণ হচ্ছে ফুড কন্টামিনেশন, এইটা যাতে না ছড়ায়, ব্যাকটেরিয়া না ছড়ায়, সেটা কি করে কন্ট্রোল করা যায়। এটা হচ্ছে বিগ ইন্ডাস্ট্রি, মানে ওইভাবে হয় না। এইগুলোকে অনেক চিন্তাভাবনা গ্রাসরুট লেভেল, ইনভেস্টমেন্ট বড় হোটেল করে দিলাম, ইনভেস্টমেন্ট আসলো, বিজনেস হলো, আমার রেভিনিউ আসলো, দ্যাটস নট এনাফ। মানে ট্যুরিজম একটা অন্য জিনিস, সেইটাকে বুঝতে হবে। এই স্পিরিচুয়াল ট্যুরিজমের সাথে আমরা যদি মেডিটেশন বা যোগাটাকে কোনোভাবে যোগ করতে পারি, সেটা কি পসিবল? সেই ভাবনাটা কি করা যেতে পারে? এটার জন্যে আমি মানে আমার ব্যক্তিগত যেটা চিন্তাভাবনা, কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে,
উত্তরবঙ্গকে ফোকাস করে। দেখুন একটা জিনিস আপনি দেখবেন, ওয়েলনেস বা এই যে আপনি যোগার কথা বললেন বা আয়ুর্বেদা, এটাকে একমাত্র আয়ুর্বেদাকে বেস করে কেরালা ট্যুরিজম বেঁচে আছে। কেউ যদি ভাবে, আমি একটা গ্রুপ আছে কেরালাতে, তাদের সাথে আমি যুক্ত আছি, ওদের আমি ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্টটা দেখি। ওদের মিনিমাম প্যাকেজ স্টার্টস ফ্রম 10 days অ্যান্ড ইট গোজ আপ টু 180 days per night. The package বোধহয় is about 18,000 per night package. আপনি ভাবতে পারেন তাদের রেভিনিউ। আর সেখানে যদি বুক করতে হয় আপনাকে অ্যাটলিস্ট 3 মাস আগে ইয়ে করতে হবে, আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, আদারওয়াইজ আপনি পাবেন না। তো এটা ওরা ওই ব্র্যান্ডটা তৈরি করে নিয়েছে, এখন সেই ব্র্যান্ড ভ্যালু ওরা পাচ্ছে। যেহেতু এর সঙ্গে মানে দেবভূমির কথা বলছি, যোগা, আয়ুর্বেদা, ন্যাচারোপ্যাথি, ইনফ্যাক্ট এই নিয়ে আমি গুজরাতে একটা আছে, ওখানে নেই এরকম না, অনেক জায়গাতেই আছে, কিন্তু সেইগুলোকে সব নিয়ে একসাথে করা, বিশেষ করে নর্থ বেঙ্গলে এর পোটেনশিয়াল অনেক। কেরালায় ডেভেলপ হওয়ার কারণ হচ্ছে আয়ুর্বেদা আপনি যদি রাজস্থানে বা গুজরাতে যদি করেন না, সেটার এফেক্ট হয়তো সেইভাবে পাবেন না, কারণ ওয়েদার এখানে অনেক ম্যাটার করে। আপনার যদি এই স্কিনের এগুলো যদি না খোলে, তাহলে এই অয়েলটা ভেতরে যায় না, যতক্ষণ সেটা না যাবে আপনি তার এফেক্ট পাবেন না। তো এটা একটা ব্যাপার আছে, সেটা কিন্তু কেরালার সাথে ওয়েস্ট বেঙ্গলের অনেকটাই মিল আছে, তো করা যেতে পারে। এবং নর্থ বেঙ্গলে আমার তো মনে হয় এটা ইমিডিয়েটলি যতটা বেশি সংখ্যক এই ধরনের ওয়েলনেস, প্রপার ওয়েলনেস থাকবে, যোগা থাকবে, সেখানে মেডিটেশন থাকবে, ধ্যান থাকবে, এখানে এর অনেক বড় একটা গেটওয়ে খুলে যাবে। এবং সেটা যদি হয় না, তখন দেখবেন শ্রীলঙ্কা, জাপান, সিঙ্গাপুর, এই যে দেশগুলো তারা আসতে শুরু করবে। যেমন পন্ডিচেরির অরোভিলে গিয়ে দেখলাম ওখানে প্রচুরভাবে মানুষ মেডিটেশন করার জন্যে মানে জায়গাটাকেই বানিয়ে নিয়েছে ওরকম করে যে মেডিটেশন করছে। এইখানে সেরকম ইন্টারেস্টই দেখতে পাওয়া যায় না মানুষের মধ্যে। আপনি চিন্তা করুন, ঋষি অরবিন্দ আশ্রম পন্ডিচেরিতে, সেখানে গিয়ে হচ্ছে, আর থিয়েটার রোডের আশ্রমে আপনি 10 জনকেও দেখতে পাবেন। হ্যাঁ, এই মাইন্ডসেট তো আছে। ওখানে রোজ দেখবেন বেদিতে ফুল দিয়ে সাজানো থাকে, সব থাকে, হয়তো ওই দিনে 5, 7, 10 জন যায়, 5 মিনিটের জন্য প্রণাম করেন, নমস্কার করেন, চলে আসেন। আমিও তাই করি। তো এই পর্যন্তই, তার বেশি এর বিয়ন্ড কিছু যে করা বা এই ধরনের করা, ওখানে এখানেও বিশাল জায়গা আছে, বা ওখানেও যদি একটা মেডিটেশন সেন্টার হল করা যায়, আমার মনে হয় ভালো। কারণ কি জানেন তো, একটা জিনিস হচ্ছে যে স্পিরিচুয়ালি যদি আমরা ডেভেলপ না হই, ভারতবর্ষকে লোকে যদি কেউ চেনে, সেটা স্পিরিচুয়ালি জন্যেই জানে। আজকে আমাদের যেটা স্ট্রেংথ, সেটা আমাদের স্পিরিচুয়াল স্ট্রেংথ। এই স্ট্রেংথকে কেউ যদি ইগনোর করে, বুঝতে না চায়, তাদের সর্বনাশ হতে বাধ্য। সুতরাং যতটা সম্ভব আমরা এটাকে নিয়ে যদি আমরা কাজ করি, চিন্তাভাবনা করি, তাহলে আমার মনে হয় এর ডেভেলপমেন্ট হবেই, হতে বাধ্য। এবং এই ওয়েলনেস সেন্টারের জন্যে আমি গুজরাতে এই বিষয়ে একটা জিনিস বলে নিই, হয়তো অনেকের কাছে অদ্ভুত লাগবে, কিন্তু আমি করেছিলাম। আপনি যে কোনো হোটেলে যান, রিসর্টে যান, গেলেই যে বাথরুম অ্যামিনিটিস থাকে, সাবান দেয়, তেল দেয়, এটা ওটা দেয়, আমি ব্রাশ দিতাম না, নিমের ডাল দিতাম। তো প্রথমে তো গিয়ে লোকে খুঁজে, অনেকেই বলতো যে আরে আপনি ব্রাশ আর ইয়ে দেননি, না না, ব্রাশ এখানে চলে না। তো এটা কী ব্যাপার, নিম ডাল, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে যারা ধরুন পাঞ্জাব থেকে আসে বা অনেকে জায়গায়, অনেকে জানেন, অনেকে জানে না, কিন্তু পরে এসে লোক খুঁজতে শুরু করতো যে আরে ওইটা ইটস আ ভেরি গুড আইডিয়া। তো ছিল, আমরা তো সেগুলোকে ভুলে গেছি। আবার হয়তো দেখবেন কোন দিন কোলগেট আবার শুরু করে দেবে, এখন তো পেস্ট করছে, এবার নিমডাল বিক্রি করবে। তো তখন আমাদের কাছে মনে হবে যে আরে সত্যি এটা কত ভ্যালুয়েবল জিনিস, করা উচিত। আমার মনে হয় ইভেন আমাদের
অনেক অর্গানাইজেশন আছে ভারতে যারা এইসব আয়ুর্বেদিক প্রোডাক্ট বিক্রি করছে, করছেন, ভালো করছেন। তাদের নিম ডালকে করা উচিত, প্রমোট করা উচিত। অর্ধেক আমাদের মাউথ আর দাঁতের যে ইনফেকশনস বা ইভেন ব্লাড সার্কুলেশনের ব্যাপারটা অনেক ডেভেলপমেন্ট হবে। আমাদের ডেয়ারি প্রোডাক্টসের উপরেও তো নজর দেওয়া উচিত। ডেয়ারি প্রোডাক্টস তো পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে আছে গ্রামের দিকগুলোয়। ডেয়ারি প্রোডাক্টে দেখুন, এখন তো আমুল এখানে আসছে, এটা একটা বিষয়। কিন্তু আমুল ধরুন গুজরাতে যদি আমরা দেখি যে ডেভেলপ হয়েছে, তার একটা বড় কারণ কি বলুন তো? আমুল হচ্ছে একটা কোঅপারেটিভ সোসাইটি, এটা কোনো কোম্পানি বা না। এই এবং আমার মনে হয় বোধহয় ইন্ডিয়ার ডেফিনেটলি লার্জেস্ট কোঅপারেটিভ সোসাইটি ইজ আমুল। এর যে ব্যাকগ্রাউন্ড, তার আগে ওখানে গ্রামে গ্রামে সোসাইটি তৈরি করে করে তাদের একজন করে তৈরি হয়েছিল। সেখানে ওয়েস্ট বেঙ্গলের যে দেশি গরু গাই, তার দুধের যে পোটেনশিয়াল সেটা কিন্তু অনেক অনেক বেশি। এইগুলোকে আমাদের এই কোঅপারেটিভ সোসাইটি করে ফ্যাক্টরি বানানোর এটা হচ্ছে সেকেন্ড প্রসেস। ফার্স্ট প্রসেস হওয়া উচিত এইটা। ম্যাক্সিমাম গোশালা আমরা ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করছি যে কোথায় কোথায় তার ডেটা নেওয়া, যে কোথায় কোথায় গোশালা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, সেখান থেকে কি হচ্ছে এবং সেটাকে কি করে আরও বাড়ানো যায়। আজকে গ্রামের দিকেও প্রচুর মানুষ আছে যাদের বাড়িতে একটা, দুটো, তিনটে বা আরও গরু ছিল, তাদের আজকে আর গরু নেই। আমি আশ্চর্য হয়ে গেছি, মথুরাপুরে আমি একজনের বাড়িতে গেছি, বারান্দায় বসে আছি, সে বললো যে দাদা আপনি ঘরে আসুন, ঘরে বসুন। আর না না, বারান্দায় বসে আছি, ঠান্ডা হয় এখানে বসে। বললো না না, বাইরে গরম, ঘরে আসুন। বাইরে গরম, ঘরে যাও, গেলাম ঘরে, দেখি এসি লাগানো। মথুরাপুরে তার বাড়ির সামনে 4 ফুট 4.5 ফুট রাস্তা, সেখানে একটা গাড়ি কোনোদিন ঢুকতে পারবে না, কারো যদি শরীর খারাপ হয় অ্যাম্বুলেন্স যেতে পারবে না। তার বাড়িতে এসি। কিসের জন্য এসি আমি জানি না, আমি আশ্চর্য হয়ে গেছি। তো এইগুলো না, এগুলো আমাদের মানে ডেভেলপমেন্টের একটা নিশ্চয়ই ডেভেলপমেন্ট দরকার, কিন্তু সেটা সমাজ, এনভায়রনমেন্ট, পরিবেশ এইগুলো সর্বনাশ করে না, কখনোই না। আজকে এই যে গরম বাড়ছে, লক্ষ লক্ষ একটা গাড়ি পাবেন না যেখানে এসে নেই। তো সেইগুলো তো আস্তে আস্তে ডিস্ট্রয় করছে। তো এই ওয়েদারের যতক্ষণ পরিবর্তন না হবে, আমরা যে আলোচনা করছিলাম গরু, তো সেই ধরনের গরুর খাবারও তো দরকার, তার যে তার একটা স্পেসিফিক জায়গাও দরকার। এগুলো যদি করতে পারি, তাহলে মিল্কের প্রোডাক্টের উপর একটা বড় আমাদের চেঞ্জ ডেফিনেটলি আসবে ডেয়ারি প্রোডাক্টের উপরে। আপনি এই কাছের কথাও বললেন, ওইখানকার মানুষজন হ্যান্ডক্রাফট জিনিসপত্রের উপরে বিশেষ নজর দিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রামের দিকে গেলে পারে, সেখানেও তো গ্রামের মায়েরা বা মেয়েরা প্রচুর হাতের জিনিস তৈরি করছে, তারা সেলাই করছে বা বেতের জিনিস তৈরি করছে। যেমন বাঁকুড়োর দিকে গেলে পারে আমরা পোড়ামাটির জিনিসপত্র দেখতে পাই, তারা হাতে তৈরি করছে। তো সেই জিনিসগুলোর উপরে বেস করে আমরা ট্যুরিজমকে আরও কি করে বেটার করতে পারবো? ভারতবর্ষে না দুটো স্টেট আছে যারা হ্যান্ডিক্রাফটকে ইন্টারন্যাশনালি মার্কেট করতে পেরেছে, রাজস্থান আর গুজরাট। এখানের প্রোডাক্ট আমার মনে হয় ইকুয়ালি গুড বা ইভেন বেটার ওয়েস্ট বেঙ্গলে যে হ্যান্ডিক্রাফটের প্রোডাক্টস আছে, এবং সেটা প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা আলাদা আলাদা করে তাদের হ্যান্ডিক্রাফট আছে, কয়েকটা ছাড়া আছে। সেটা বেতি হোক, মাটি হোক, স্টিচিং হোক, টেরাকোটা হোক, যেটাই হোক না কেন আছে। আমরা যেটা করতে পারিনি গত 50 বছরে, সেটা হচ্ছে এটার মার্কেট করতে পারিনি। কি করে এটাকে ইন্টারন্যাশনালি করা যায় সেটা করতে পারিনি। আপনি যদি দিল্লি হাটে যান, দিল্লিতে, বা ওখানে প্রগতি ময়দানে যে মিউজিয়াম আছে, হ্যান্ডিক্রাফট মিউজিয়াম, সেখানে এক্সিবিশনস হয়, সেখানে প্রচুর এখান থেকে কলকাতা থেকে যায়, কিন্তু ওইটুকুই, তার বাইরে না। সেখানে গিয়েও কিন্তু পারে না, মানে ওই কম্পিটিশনে পারে না। আজকালকার দিনে এটাকে যদি আমরা ডিজিটালি প্রমোট না করি,
মানুষের কাছে না পৌঁছাতে পারি এবং সেইভাবে আমরা যদি তার স্টেপ না নিই যে ডেভেলপমেন্টটা কি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এক, আর সেকেন্ড জিনিস হচ্ছে সেটাকে বিক্রি করা, সেটা যতক্ষণ না হচ্ছে তার কোনো ভ্যালু থাকে না। আমাদের পেন্টিং বলুন বা আমাদের মানে আজকে শান্তিনিকেতনে চিন্তা করে দেখুন, মানে প্রচুর এখানে হ্যান্ডিক্রাফটে আমার মনে হয় ভারতবর্ষের ফার্স্ট টপ 3 যদি কোনো স্টেটকে ধরা যায় তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল ডেফিনেটলি 1, 2 বা 3-এর মধ্যে থাকবে। এটাকে তো ইমিডিয়েটলি করা উচিত। এক্সিবিশনস করে সবই ঠিক আছে, কিন্তু সেইভাবে কিন্তু ইন্টারন্যাশনালি আপনি পাবেন না। অথচ আমরা যখন যাচ্ছি বিদেশে ঘুরতে, সেইখানকার ব্র্যান্ডেড প্রোডাক্ট আমরা এখানে কিনে আনছি না, এটা ওই জায়গাটা থেকে কিনলে আমরা ওদের ওইখানকার ব্র্যান্ড নিয়ে আসবো এখানকার ব্র্যান্ড ব্যবহার করা যায় না। কিন্তু আমাদের যে এত জিনিসপত্র আছে ওয়েস্ট বেঙ্গলে, সেগুলোকে ইন্টারন্যাশনালি আমরা প্রেজেন্ট করতে বোধহয় পারছি না। সেইভাবে তো আমি দেখি না। আমি শুধু এখানে না, ইভেন বিদেশে তো ছেড়ে দিন, অন্য রাজ্যেও আপনি সেইভাবে কিন্তু প্রোডাক্ট পাবেন না। আজকে আপনি কলকাতার যে কোনো মার্কেটে যান, ইভেন মানে যেগুলো ধরুন গড়িয়াহাট মার্কেট বা যেগুলো আছে সেখানে, এখানে দেখবেন গুজরাটের কাছের প্রচুর প্রোডাক্ট যেগুলো বিক্রি হয়, স্টিচিংয়ের বলুন বা হ্যান্ডিক্রাফটের প্রচুর বিক্রি হয়। যে কোনো আপনি মলে যান বা শপিং কমপ্লেক্সে যান, আপনি রাজস্থান গুজরাতে তো পাবেনই, সেইভাবে কিন্তু এখানে নেই। শুধু এটা, ইভেন বিহার ইউপিরও কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো সেইভাবে ওরা মার্কেট করতে পেরেছে, খুব বেশি না হলেও করেছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যা প্রোডাক্ট, সেগুলো প্রোডাক্ট হিসেবে ইটস আউটস্ট্যান্ডিং প্রোডাক্ট, কিন্তু সেটাকে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে এটাকে প্রমোট করা। সেটা হয়ে গেলে আমার মনে হয় এর জন্যে আমাদের প্রচুর এক্সিবিশনস করতে হবে, এক্সিবিশনসে প্রমোট করতে হবে, যাদের আর্টিসানস আছে তাদের ভ্যালু দিতে হবে। তবে ন্যাশনাল অ্যাওয়ার্ডে হ্যান্ডিক্রাফটের প্রত্যেক বছর কিন্তু বেশ কয়েকজন ওয়েস্ট বেঙ্গল থেকে পায়। তার কারণ হচ্ছে তাদের সেই ট্যালেন্ট আছে, তার জন্যই পায়। কিন্তু কথাটা হচ্ছে ওই পর্যন্তই, তারপরে এগোচ্ছে না। যে মাস স্কেলে যে প্রোডাক্ট, বা আপনি ধরুন একটা যে নাম মুর্শিদাবাদী সিল্ক, লোকে প্রায় ভুলে যাওয়ার পথে। তারপরে কাঁসার বাসন, এগুলো তো মানে প্রায় নেই। হাতির দাঁতের প্রোডাক্টস, শুধু মুর্শিদাবাদের কথা বলছি, তো এগুলো তো আছে। এগুলোকে যদি করা যায়, ধনেখালির কাপড়, বিভিন্ন জায়গায় সব, মানে আমি তো বলছি প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা একটা করে প্রোডাক্ট এই ধরনের ওয়েস্ট বেঙ্গলে আছে। শান্তিপুর ফুলিয়ার তাঁত শিল্প, একদম একদম, সেগুলোকে আমরা বোধহয় আমাদের প্রেজেন্ট করাটা ভুল হচ্ছে মানুষের কাছে। এগুলো কিন্তু একটা ট্যুরিজমের বড় পার্ট। মানে মানুষ যখন আসে বা কিছু কিছু স্টেটে, কিছু কিছু শহরে বা জায়গায় লোক যায় খালি এই হ্যান্ডিক্রাফটের জন্যে। আর এটা যদি ট্যুরিজমটা যদি ডেভেলপ করে, তাহলে মনে হয় অনেক মানুষের কর্মসংস্থানটাও হবে। আমার মনে হয় আইটির পরে সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি বা একই সংখ্যক হবে ইজ ট্যুরিজম ইন্ডাস্ট্রি, যেখানে লোক ইনভলভ আছে এবং আগামী দিনে আরও বাড়বে। আমাদের যে কলকাতার হেরিটেজ ট্যুরিজম, যেটা আমরা বলি ওয়েস্ট বেঙ্গলের হেরিটেজ ট্যুরিজম, সেটার মধ্যে শুধুমাত্র রাজবাড়ি পড়ছে, এবং রাজবাড়িগুলোকেই আমরা ডেভেলপ করছি, সেখানে গিয়ে পুজো দেখছি, সব কিছু করছি। এই যে কলকাতার হেরিটেজ ওয়াক, এই হেরিটেজ ওয়াকটাকে কি করে আমরা ডেভেলপ করব? আমি একটা দুটো এক্সাম্পল দিয়ে বলছি। ন্যাশনাল লাইব্রেরির ইতিহাস কতজন জানে না। মিউজিয়াম, ওয়ান অফ দি ওল্ডেস্ট মিউজিয়ামের মধ্যে কি আছে না আছে, আপনি হয়তো একটা গাইড কাউকে দিলেন, সে গাইডও কি বলছে আমি জানি না, কিন্তু সেটাকে টেকনোলজিক্যালিও আমরা ডেভেলপ করতে পারি বা করা উচিত বলে আমার মনে হয়। হেরিটেজ শুধু পুরনো বাড়ি বা না, পুরো শহরটাই তো আজকে 350-400 বছর পুরনো শহর। সেই বাড়িতে এখনও 100 পুরনো বছর আছে, বিল্ডিং রয়েছে। হুগলি, বঙ্কিমচন্দ্রের জন্মস্থান, যত যে আপনি দেখুন সেখানে তাদের বাড়ি রয়েছে। আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওনার বাড়ি আমি দেখে এসেছি, তো রয়েছে। হেরিটেজ তো পুরো রাজ্যটাই হেরিটেজ। প্রত্যেকটা
কর্নারে আমাদের হেরিটেজের নিদর্শন রয়েছে। পার্ক স্ট্রিটের প্রতিটা বাড়ি দেখুন না, 100 বছরের পুরনো বাড়ি। আমি আমি জানি না এখন এই পুরনো সিনেমা হলগুলোকে আমার মনে হয় কোনো না কোনোভাবে রিভাইভ করা উচিত। দেখলে বড় বড় কষ্ট লাগে। কারণ আমাদের কাছে সত্যজিৎ রয় আছেন, ঋত্বিক ঘটক আছেন। এইগুলোকে যদি আমরা করতে পারি, আমার মনে হয় লোক অনেক বেশি অ্যাট্রাক্টেড হবেন। যদি অন্য কোথাও মানে দূরে বা অন্য ইয়েতে নাও যেতে পারলেন সময়ের জন্য, যাই হোক না কেন, কিন্তু শহরের মধ্যে বা শহরের আশেপাশেই এত জিনিস আমাদের রয়েছে। আর অন্য সমুদ্র পাহাড় না দেখেও আমরা হেরিটেজ ট্যুরিজমকে যদি প্রমোট করি, এর একটা বিশাল আমরা এফেক্ট পাবো এবং লোকে জানতে পারবে যে শহরের ইতিহাসটা কি। আজকের তো ইতিহাস না, যুগ যুগের ইতিহাস। আমাদের এই পুরনো সিনেমা হলগুলোও তো বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো খোলার কোনো প্ল্যানও কিছু নেই। তো করা সরকারের উচিত। এটা তো সরকার ছাড়া কেউ করতে পারবে বলে আমার মনে হয় না। করা উচিত। পুরনো ফ্যাক্টরি বন্ধ হওয়া, নতুনভাবে খুলছে, সেটা যেরকম দরকার, আমার মনে হয় সিনেমা হলকেও আবার সেইভাবে যদি ফেরত আনা যায়, আমার মনে হয় অনেক। আজকে লাস্ট কবে কোন সিনেমা হলে সত্যজিৎ রায়ের সিনেমা এসছে আমার মনে পড়ে না। আমি সত্যজিৎ রায়ের প্রায় সব কটা সিনেমা দেখেছি বলেই আমার মনে হয় বা মনে আছে। তো সিনেমা হলে সত্যজিৎ রায়ের যে সিনেমা আবার এসছে, লোকে দেখছে, গুপি গাইন বাঘা বাইন বা যেটাই হোক না, আমার মনে হয় না। এগুলোর ওই কালচারটাকে আমাদের যেভাবেই হোক না কেন ফেরত আনতে হবে। আর শুধু ওই নন্দন চত্বরে এটাকে ধরে রাখলে হবে না, তার বাইরে আমাদের বার করতে হবে। ওটিটি প্ল্যাটফর্মের জন্য কি এই ফিল্ম ট্যুরিজমটা হারিয়ে যাচ্ছে? অনেকটাই। এটা চলছে। আমি এর কোনো কিছুর বিরোধিতা করছি না, তবে আমার ব্যক্তিগত ধারণা, আমরা যদি আমাদের হেরিটেজ, আমাদের ইতিহাসকে ভুলে যাই বা সেটাকে ধরে রাখতে না পারি, তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা হয়তো উত্তর দিতে বাধ্য থাকব। আজকে এখন প্লাস্টিক বন্ধ করি। আমারই এক স্টুডেন্ট একদিন আমাকে জিজ্ঞেস করলো, বলো স্যার, আপনারা তো এখন প্লাস্টিক বন্ধ নিয়ে এসব ক্যাম্পেইন করছেন, সবই ঠিক আছে, যখন শুরু হয়েছিল তখন বন্ধ করেননি কেন? তো এই প্রশ্ন তো আমাদের আর মানে এর উত্তর নেই আমাদের কাছে। সুতরাং এইগুলোকে আমরা যদি এখন না করি, আমাদের একদিন না একদিন তো উত্তর দিতেই হবে। স্যার, আপনাকে যদি এই ট্যুরিজম ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়, তাহলে প্রথম কোন 3টে পরিবর্তন আপনি করতে চাইবেন? দায়িত্ব কি হিসেবে? একজন মন্ত্রী হিসেবে আপনাকে আরে, দায়িত্ব দেওয়া হলো, তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমটাকে ডেভেলপ করার জন্য আমাদের কি কি বিষয়গুলো আপনি কি আবার ওই পরিবর্তন করা দরকার? শিবাজি নাকি একটা মুভি এসেছিল, ওর একদিনের মুখ্যমন্ত্রী। দেখুন, ফার্স্ট হচ্ছে আমার একটা প্ল্যান আছে কলকাতাকে অ্যানাউন্স করা অ্যাজ আ ফুড সিটি অফ ইন্ডিয়া। কারণ কলকাতার মতো ফুড লাভিং সিটি, ভ্যারাইটি অফ ফুড আমি সারা পৃথিবীর কোথাও দেখিনি। আজকে পার্ক স্ট্রিট যদি দেখি, পার্ক স্ট্রিট ইজ জাস্ট ফেমাস ফর রেস্টুরেন্টস। মানে খেতে যদি কোথাও যেতে হয়, লেটস গো টু পার্ক স্ট্রিট। এটা হচ্ছে একদম আজকে না, যুগ যুগ ধরে। মানে আমি আমার ছোটোবেলা থেকে দেখে এসেছি, বহু রেস্টুরেন্ট সেই সময় ছিল যেগুলো অনেকগুলি বন্ধ হয়ে গেছে। খুবই দুঃখের, ওই রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু তখন একটাই ছিল, লেটস গো টু পার্ক স্ট্রিট। মানে খেতে যদি যেতে হবে, পার্ক স্ট্রিট। তো এই ফুড, মানে এই ব্যাপারটা আমার মনে হয় বোধহয় সারা ভারতবর্ষের আর কোথাও এইভাবে নেই। সুতরাং এটা একটা ডেফিনেটলি করা। সেকেন্ড হচ্ছে যে, আমি যে কথাটা বলছিলাম যে বিদেশি স্ট্যান্ডার্ডে আমাদের বেসিক স্ট্যান্ডার্ডগুলোকে মেনটেন করতে হবে। আজকে আমরা বাঙালি মিষ্টি সারা পৃথিবীব্যাপী সবাই জানে, বোঝে, খায়, ভালো বলে, সব ঠিক আছে। কিন্তু কোনোদিন যদি তারা ওই মিষ্টির দোকানের কিচেনটাতে গিয়ে ঢোকে, তাহলে খাবে কিনা আমার সন্দেহ আছে। এই জিনিসগুলোকে আমাদের ধ্যান দেওয়া খুব দরকার, যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং স্ট্যান্ডার্ড মেনটেনেন্সের যে প্রসেসগুলো আছে, সেই প্রসেসটাকে ফলো করতে হবে। এটার জন্যে এটা সরকারই পারবে। সরকারকেই মানসিক, মানে নিজে থেকে এগিয়ে এসে হয়তো কিছু
লোক আছে যারা করবে বা মেনটেন করে, সবাই করে না তা না, নিশ্চয়ই অনেকেই করেন, কিন্তু যারা করেন না তার সংখ্যাটাই বেশি। তো সেটাকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে সরকারকে এগিয়ে আসতে হবে। তো এইটা একটা বড় জায়গা যেখানে করতে হবে। আর থার্ড হচ্ছে যে ইন্টারন্যাশনালি এটাকে প্রমোট করা, তার জন্য কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডারের দরকার হলে ঠিক আছে, বাট আমি এর আগেনস্টে না। বাট আমার মনে হয় যে আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে না, ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে ট্যাক্সি ড্রাইভাররা। যে শহরে আসে, সে এয়ারপোর্টে হোক, রেলওয়ে স্টেশনে হোক, বাস স্টপে হোক, যেখানেই হোক, এসে ফার্স্ট ট্যাক্সি নেয়। এই ট্যাক্সি ড্রাইভার থেকেই কিন্তু ওই সিটি সম্বন্ধে তার ধারণা হয়। সুতরাং তাদের আমাদের ট্রেনিং দিতে হবে। যত ট্রাভেল এজেন্টস আছে, বহু ট্রাভেল এজেন্টস আছে, তাদের খালি আমি কারণ আমি এর সঙ্গে সারা জীবন থেকে এসেছি, আমি জানি তাদের কাছে একটাই জিনিস হচ্ছে কী করে আমি বিজনেস বাড়াবো, কী করে আমি একটা রুম বিক্রি করে দেবো, সে ওখান থেকে চেক আউট হয়ে গেল, আমার দায়িত্ব শেষ। ট্রাভেল এজেন্সি ইজ নট দ্যাট। তো এই ডেভেলপমেন্টটা খুব খুব দরকার, সেটা একদম গ্রাসরুট লেভেল থেকে করতে হবে। তো আপনি যদি, আমার মনে হয় বোধহয় বেস্ট ট্যাক্সি ড্রাইভার্স ইন দি ওয়ার্ল্ড ইজ ইন অস্ট্রেলিয়া। দে আর সো ট্রেন্ড। একটা ড্রাইভিং লাইসেন্সের মোস্ট এক্সপেন্সিভ ড্রাইভিং লাইসেন্সেস ইন দি ওয়ার্ল্ড, আই থিঙ্ক ইটস ইন অস্ট্রেলিয়া। তো এইগুলো খুব দরকার। আমরা হয়তো যদি হঠাৎ করে সার্ভে করে দেখা যায়, আমি জানি না, হয়তো আমি ঠিক বা ভুল হতে পারি, আমি জানি না, অনেক ট্যাক্সি ড্রাইভার হয়তো লাইসেন্সই নেই, হতে পারে। তো এইগুলো খুব দরকার, তাদের সিটি সম্বন্ধে জানা, তাদের এই আমাদের হেরিটেজ নিয়ে জানা, বা কোথায় যাচ্ছে, কি করছে, কোথা থেকে আসছেন, এই যে কথা বলা, জিজ্ঞাসা করা, ওনার এই না এখান থেকে পিক আপ করলাম, ওখানে ড্রপ করে দিলাম, ব্যাস শেষ হয়ে গেল, এটাই শেষ কথা না। আমি ইনফ্যাক্ট একবার চেষ্টা করেছিলাম, এখনও আমি ভাবি যে সমস্ত রেলওয়ে স্টেশনে, বিশেষ করে রেলওয়ে স্টেশনে যে ট্যাক্সিগুলো চলে, তাদের বেসিক কিছু জিনিস রাখা। যে ট্রাভেল করে আসে না, তার ফার্স্ট যেটা দরকার হয় সেটা জল। তো একটা যদি বিক্রি করবে, ফ্রিতে দিতে হবে না, প্যাকড ওয়াটার বিক্রি করুক, কিছু চকলেট রেখে দিল, তাতে তাদের বিজনেস বাড়বে। এবং লোকে, এটা তো কোথাও নেই, কোনো শহরে নেই, এর জন্য কিচ্ছু এক্সট্রা করতে হবে না। একই জায়গায় খালি একটা চকলেট রেখে দিল, যদি সম্ভব হয় 2-1 চিপসের প্যাকেট রেখে দিল, একটু জল রেখে দিল, একটা নিউজ পেপার রাখলো, শহরের চেহারাটা পাল্টে যাবে। এটা করতে কিছু না, একদিন লাগে, এটাতে মাথা লাগে না, এটা লাগে মন। এইটা যদি পাল্টানো যায়, এটা যদি করা যায়, আমার মনে হয় পরিবর্তন আসতে বাধ্য। মানুষ একটা তো চেঞ্জ লক্ষ্য করবেই। চেঞ্জ বাড়ি রং করা আর ওই চেঞ্জ দিয়ে চেঞ্জ হয় না। ভালো কাপড়টা তো আমাদের বাহ্যিক, ভেতরটাকে যদি চেঞ্জ করতে হয়, এগুলো প্রয়োজন। স্যার, আপনি ট্যাক্সি ড্রাইভারের কথা বললেন, তাহলে আমাদের কলকাতার ঐতিহ্য ছিল তো ট্রাম। সেই ট্রামকে আবার যদি ফিরিয়ে আনা যায়, তাহলে কি ট্যুরিজমে কোনো ডেভেলপমেন্ট হবে? ট্রাম দুটো বিষয় আছে বা দুটো দিক আছে। একটা আসপেক্ট হেরিটেজ হিসেবে বা ঐতিহ্য হিসেবে ভালো, ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে পরিমাণে আজকে শহরে আমাদের গাড়ি বেড়ে গেছে, যে পরিমাণে আজকে আমাদের পপুলেশন বেড়ে গেছে, সেই দিক থেকে দেখতে গেলে হয়তো ট্রাম ঠিক না। এখন ট্রামের আরেকটা হতে পারে যে নতুন রুট করে আমরা ব্রিজ বানিয়ে তার উপর দিয়ে ট্রাম চালালাম, তাতে কোনো চেঞ্জ হবে না। তার থেকে কিছু রুটে যেগুলোতে খুব বেশি সমস্যা নেই, সেখানে ট্রামটাকে অ্যাজ এ ট্রাম ডেভেলপ করে সুন্দর দেখতে, এসি ভালো করে চললো, ঠিক আছে। আদারওয়াইজ এর একটা সমস্যা, মানে নেগেটিভ দিকও আছে। কোন সময় ডিরেলড হয়ে যায়, কখন অ্যাক্সিডেন্ট হয়, কখন খারাপ হয়ে যায়। তো এই সমস্যাটার জন্যে হয়তো পরের প্রবলেমস হতে পারে। বাট ট্রামটাকে আমি আবার শুনলাম বোধহয় নিউ টাউন বা এদিকে কোথাও চালানোর চিন্তাভাবনা করছেন, সেটা হতে পারে, কিন্তু জানি না, এর মানে আমি খুব একটা শিওর না কি এরতে কী হতে পারে। দেখুন, এটা একটা দিক। আমি আর একটা বলছি, আমি যখন কাছে গুজরাট ট্যুরিজমের সাথে রানার্স সাহেবের সঙ্গে যুক্ত ছিলাম, আমার একটা আইডিয়া আসে মাথায়। আমি তখন আমাদের এমডি সাহেবকে বললাম যে আমার একটা আইডিয়া আছে,
অ্যান্ড ইটস আ ক্রেজি আইডিয়া। তো উনি বললেন যে আই লাভ ক্রেজি আইডিয়াস, বলুন কি আছে। আমি একটা প্রিন্ট আউট নিয়ে গেছিলাম। প্রিন্ট আউটটা ছিল একটা ডবল ডেকার বাস, তার উপরে সমস্ত ট্যুরিস্ট বসে আছে। তো আমি দেখালাম, তো বললাম আচ্ছা ক্যা হ্যায়? তো আমি বললাম এটা আমি রানোৎসবে চালু করতে চাই। হি গট আ শক অফ হিজ লাইফ। বলছে হ্যাঁ, আপনি এটাকে ফোল্ড করুন, করে পকেটে রাখুন। রাখলাম। বললো ये बात आप किसी से मत कीजिएगा, सिर्फ आप और मेरा बीच में होना चाहिए। जो करना आप करो, लेकिन किसी को मत बोलो। नेक्स्ट सीजन में ये चालू हो जाना चाहिए। हम बोला ठीक है डन, लेकिन आप कहाँ से लाओगे? हम बोला वो आप मेरा ऊपर छोड़ दीजिए। ठीक है डन। बोले एनीथिंग यू नीड, मैं आपको सारी चीज़ दे दूँगा, लेकिन आप ये करके दिखाओ। ठीक है, एंड वी डिड दैट। গুজরাতের শেষ গ্রামের শেষ বিল্ডিং পর্যন্ত রান, যেখানে যেটা দেখতে যায় হোয়াইট রান, সেখানে ডবল ডেকার বাসে করে আমরা আমাদের ট্যুরিস্টদের ওখান থেকে যারা আসতো তাদের নিয়ে যেতাম। ওখানে ওই বাসে আমার মনে হয় এমন কেউ নেই, কোনো মিনিস্টার, সেলিব্রিটি বা যেই আপনি বলুন না কেন যে ওই বাসে চড়েনি। কিন্তু আনফর্চুনেটলি 2 বছর ওটাকে বন্ধ করে দিয়েছে। 2 বছর বোধহয় কোভিডের পর থেকে কিছুভাবে বন্ধ করে দিয়েছে। ইটস আ স্যাড। এখনও আমাকে লোকজন ফোন করে বলে যে আরে স্যার ও বন্ধ হো গিয়া, বহুত বুড়া হ্যায়, আপ উসকো চালু করওয়াও। তো জানি না। তো এইরকম না, মানে এই ধরনের যদি নতুনত্ব কিছু না থাকে তাহলে কিন্তু হয় না, যেগুলো লোকের মাথায় গেঁথে যায়। তাহলে ডাবল ডেকার বাস আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জন্য একটা ভেরি গুড আইডিয়া। হ্যাঁ, কোথাও একটা, মানে সব রুটে না হলেও কিছু রুটেতে হতেই পারে, যেখানে যেখানে সমস্যা হয়, যেখানে ব্রিজ আছে বা আছে ওইখানে হতে পারে। বাট আদারওয়াইজ ডবল ডেকার বাস তো আজকে আহমেদাবাদে শুরু করেছে, চালু হয়েছে এসি ডবল ডেকার বাস। মানে খুব সুন্দর দেখতে, ভালো। আমার কাছে হয়তো ফটো থাকতে পারে। তো আছে, বহু শহর আছে যেখানে ডবল ডেকার বাস চালু করছে বা আছে। এখানে তো বহু যুগ আগে ছিল ডবল ডেকার, ইভেন ওই ট্রিপল ডেকার বাস বলতো কিছু কিছু, সেগুলোও ছিল। তো সেটা তো সম্ভব না এখন, কিন্তু ডবল ডেকার বাস তো সম্ভব। আপনার সাথে স্যার ফিল্ম ট্যুরিজম নিয়ে কথা হচ্ছিল। প্রচুর সিনেমা আছে যেই সিনেমার বড় বড় বাজেটের সিনেমা, সেগুলো শুটিং করতে বাইরে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমন কোনো জায়গা আছে সেই জায়গাটাতে যাতে আমরা সিনেমার শুটিং করতে চাই? দেখুন, শুটিং তো করা তো ডেফিনেটলি যায়, মানে সেটা তো জায়গাও আছে নিশ্চয়ই। সব আছে, সব আছে। ওইটা ফিল্ম ট্যুরিজম না। ফিল্ম ট্যুরিজম হচ্ছে যে যে জায়গায়, ধরুন আজকে আপনি আমাকে বলতে পারবেন সত্যজিৎ রায় কোন কোন বাড়িতে শুটিং করেছিল? না, জানেন না, আমিও জানি না। কোন কোন স্পটে করেছিল? জানি না। উত্তম কুমার কোথায় কোথায় শুটিং করেছিলেন? জানি না। সুচিত্রা সেনের বাড়ি কোনটা? জানি না। এইগুলোকে মানুষকে দেখাতে হবে যে এইখানে এই বাড়িটায় উত্তম কুমার থাকতেন, এইটা ওনার, সেটাকে একটা মিউজিয়াম বানান বা যাই করুন করুন, যেখানে শুটিং স্পট সেখানে একটা বোর্ড লাগানো যে এইখানে সত্যজিৎ রায় এই সিনেমার এই শুটিং করেছিলেন, সেখানে লোক যাবে। ট্যুরিজম ডিপার্টমেন্টকে সেটা করতে হবে, বা কোনো এনজিওকে যদি ইনিশিয়েটিভ নিয়ে করতে পারেন, আপনারাও করতে পারেন। তো এইটা হচ্ছে ফিল্ম ট্যুরিজম নাম্বার 1। নাম্বার 2 যেটা গুজরাট করেছে, গুজরাট কি করে, যদি শুটিং করতে আসেন ফর most probably for first 5 years they don't take a tax on that movie. তো কি হচ্ছে, তখন ম্যাক্সিমাম লোক ওই জন্য শুটিং করতে গুজরাট চলে যাচ্ছে। তো কিছু তো আমাদের একটা প্যাকেজ বা এমন একটা অ্যাট্রাকটিভ কিছু করতে লাগবে যাতে শুটিংগুলো এখানে হয়। তো শুধু মানে ওয়েস্ট বেঙ্গলের শুটিং এখানে, যেটা ফিল্ম হচ্ছে তার শুটিং এখানে না, অন্য যেটা মুম্বাইতে হচ্ছে বা অন্য কোনো টামিলিয়ান হচ্ছে বা যে কোনো শুটিং হচ্ছে এখানে, ওরাও এখানে শুটিং করতে আসবে। তো এবার যখন ওরা আসে 100, 200, 300 লোক নিয়ে, টিম নিয়ে আসে, মাসের পর মাস থাকে। ইটস আ বিগ রেভিনিউ। এবং শুধু রেভিনিউ না, লোকে জানতে পারছে এই যে শুটিং হচ্ছে, তারপরে যখনই হয়ে গেল তখন এই ফিল্মের এই শুটিং এখানে হয়েছিল। এইটা হচ্ছে ফিল্ম ট্যুরিজম। এটা নিয়ে আমার মনে হয় না কেউ কোনোদিন ভাবে বা সেইভাবে কিছু
করলে আমার মনে হয় এটার উন্নতি তো হবেই। যেমন সত্যজিৎ রায় ওই সোনার কেল্লায় গিয়ে শুটিং করে আজকে উনি ওখানে প্রত্যেক ঘরে ঘরে সত্যজিৎ রায়ের ছবি দেখতে পাওয়া যায়। ঠিক ঠিক। ঋত্বিক ঘটক কোথায় থাকতেন, কোথায় শুটিং করেছিলেন, কী হয়েছিল কেউ জানে না, কেউ জানে না। স্যার আমরা হেরিটেজ ট্যুরিজম শুনলাম, স্পিরিচুয়াল শুনলাম, বোট ট্যুরিজম শুনেছি, ফিল্ম শুনেছি, বাকি রইল স্পোর্টস। এই স্পোর্টস ট্যুরিজমকে কি করে ডেভেলপ করব? বাকি শুধু স্পোর্টস না, আরও ট্যুরিজমের কোনো শেষ নেই। যাই হোক, এখন স্পোর্টসের দুটো দিক। এক, যখন প্লেয়াররা খেলতে আসছে তখন প্লেয়ার প্লাস তাদের যে ফ্যামিলি যারা আছে তারা, ধরুন কোনো ক্রিকেট টুর্নামেন্ট হবে, এবার সেই টুর্নামেন্টের 2 দিন বা 3 দিন আগে সেই দুটো টিমই চলে আসে। এবার টিমের সাথে তাদের ম্যানেজার বাকি সব মিলে একটা বড় সংখ্যা যারা প্লেয়ার থাকে বা ট্রেনার থাকে, যারা থাকে না কেন, তারা সারাদিন প্র্যাকটিস করছে 2-3 দিন ধরে। এবার অনেক সময় তাদের ফ্যামিলির লোকও আসে, তাদের একটাই যাওয়ার জায়গা হচ্ছে মল। এবার সেখানে মলেও অনেক সময় কি হয়, ওই লোকের ভিড় বা এই সিকিউরিটি হ্যান ত্যানের জন্য তারা বেরোয় না, সারাদিন হোটেলেই থাকে বা আশপাশে হয়তো কোথাও গেল। এই যে আমরা ট্যুরিজমগুলোর কথা বলছি, আমি আপনাকে একটা মানে এক্সাম্পল দিচ্ছি। ধরুন যে কোনো ক্রিকেটার ইন্ডিয়ান বা যেখানে, তার ফ্যামিলি থেকে আসছে, আচ্ছা ঠিক আছে, ইন্ডিয়ান ক্রিকেটারের অনেকেই আছেন যার ওয়াইফ যারা আছে বা বাচ্চা, তাদের হয়তো টিভিতে দেখেছে, লোকে চেনে, বা অনেক সেলিব্রিটিকে বিয়ে করেছে তাদের চেনে, তার জন্য তাদের অসুবিধা। কিন্তু ফরেন থেকে যারা অ্যাব্রড থেকে আসছে তাদের ফ্যামিলি থেকে তো কেউ চেনে না। তাদের মলে ঘোরানোর থেকে আমরা যদি তাদের, ধরুন ফুটবলের কোনো ম্যাচ হচ্ছে, সে তো কোনোদিন ইডেন গার্ডেন দেখেনি বা ইডেন গার্ডেনের হিস্ট্রিটা জানে না। যদি ক্রিকেটের জন্য আসে, সে কিন্তু কোনোদিন মোহনবাগান টেন্ট দেখেনি, ইস্টবেঙ্গলের টেন্ট দেখেনি, মোহনবাগানের হিস্ট্রি জানে না, সে গোষ্ঠপলকে জানে না। সেখানে তাদের নিয়ে গিয়ে দেখা হয় এই হচ্ছে স্টেডিয়াম, এইভাবে খেলা হয় এখানে। তারা হয়তো ও যদি বিদেশ থেকে আসে আশ্চর্য হয়ে যাবে ওই এখানকার আমাদের ওই খেলার মাঠগুলো দেখে। কারণ এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারের যে খেলা যায়, এটা তো ওরা স্বপ্নে ভাবতে পারে না। কিন্তু এর যেটা ভালো দিক, সেটা হচ্ছে যে এই যে হেরিটেজটা আজকে 100 বছরের বেশি পুরনো মোহনবাগান ক্লাব, এবং তখন ব্রিটিশদের হারিয়েছিল, গোষ্ঠপাল তার ক্যাপ্টেন ছিল, কী করেছিল, কী খেলা, সেইগুলোকে যদি আমরা দেখাতে পারি, করতে পারি, এর একটা বড় দিক আছে। তো দুটো, একটা ওরা যখন আসছে, যেদিন ওরা ফ্রি থাকছে সেই দিন, বা খেলার পরে একদিন থাকলো সবাইকে নিয়ে, তাদের সেটা স্পিরিচুয়াল ট্যুরিজম হতে পারে, বোট ট্যুরিজম হতে পারে, যা কিছু হতে পারে, তাদের দেখানো, সেটা একটা প্ল্যান করে আগে থেকে শিডিউল তৈরি করে নিয়ে। আর সেকেন্ড হচ্ছে তাদের সাথে যারা আসছে, যারা শুধুমাত্র হোটেলে বসে থেকে বোর হচ্ছে, টিভি দেখছে বা যাই করছে না কেন, তাদের এইগুলোকে আমাদের দেখানো, এটা একটা বড় দিক। এবং আমার মনে হয় এই যে লোকগুলো না, এতে কী হবে, এরা যখন ধরুন কোনো একটা ক্রিকেটারের এসছে, তার ওয়াইফ, সে মোহনবাগান ক্লাবের টেন্ট দেখতে গেল, দেখলো, তখন ওখানে যারা থাকবে বা ওই ক্লাবের যারা প্রেসিডেন্ট আছে, প্লেয়ার্স আছে, তারা ফটো তুলবে, তারা তাদের ফেসবুকে দেবে, তারা ডিজিটালি প্রমোশন তাদের শুরু হয়ে যাবে। এবং অনেক হিস্ট্রি আছে যেটা সাধারণ মানুষ জানে না, এর মাধ্যমে জানতে শুরু করবে। তখন দেখবেন এই মোহনবাগান টেন্টের পেছনে ক্লাবের যারা মেম্বার আছে তারা, বা প্লেয়ার ছাড়া কেউ যায় না, বহু লোক যেতে শুরু করবে যে কি সত্যি তাহলে একবার দেখে আসি, যেটা করে না। তো এটা একটা বড় দিক যেটা আমরা ডেভেলপ করতে পারি। আর সাধারণ মানুষ হিসেবে আমাদের কি কর্তব্য হতে পারে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে একটা শ্রেষ্ঠ ট্যুরিস্ট স্পট হিসেবে সবার কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য? ফার্স্ট হচ্ছে আমাদের যে হেরিটেজ রাজ্যের, শহরের, সেটাকে ভালো করে জানা। আপনাকে কাউকে বলতে গেলে আগে নিজে জানতে হবে, সেই জানাটা খুব দরকার। জানার পরে কি করে, আজকে আমরা একটা বড় মাধ্যম পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কি করে এটাকে লোকের কাছে পৌঁছাতে পারি সেটা। আর দ্বিতীয় হচ্ছে যে
যখনই আমরা সময় সুযোগ পাব, আমাদের যেটা ভালো দিক, সেই ভালো দিকটাকে ভালোভাবে প্রচার করা, সে একজন হোক 10 জন হোক, সে যেই হোক না কেন। যেমন আমি আপনাকে বললাম যে ট্যাক্সি ড্রাইভার্স, এদের একটা ট্যাক্সি ড্রাইভারকে একবার যদি আপনি মোটিভেট করতে পারেন, সে কিন্তু 10 জনকে বলতে শুরু করবে। এইভাবে আমাদের প্রচার করতে হবে। আমি গোয়াতে দেখুন, একটা না খুব ইম্পর্ট্যান্ট দিক, ট্যুরিজমকে যদি প্রমোট করতে হয় তাহলে ট্যুরিজম কালচার তৈরি করতে হবে। ট্যুরিজম কালচার হয়তো বললে মানুষ বুঝবে না কি। আমি ভারতবর্ষের একমাত্র জায়গা যেখানে ট্যুরিজম কালচার দেখেছি সেটা হচ্ছে গোয়া। আপনি রাস্তায় গেলেন, সে চিনুক বা না চিনুক, সে হয় গুড মর্নিং বলবে, নালে হাই বলবে, নালে হ্যালো বলবে, কিছু বলবেই। আপনি তাকে জীবনে দেখেননি, সে আপনাকে জীবনে দেখেনি। দ্যাটস ট্যুরিজম কালচার। এখানে আমাদের তৈরি করতে হবে, যখনই একটা ট্যাক্সি ড্রাইভার সে যখন এয়ারপোর্টে কাউকে তুলছে, তাকে কিছু করুক না করুক, নমস্তে, নমস্কার, যাই হোক না কেন এইটা বলবে। এটা হচ্ছে ট্যুরিজম কালচার। এটা আমাদের এইটুকু তো আমরা করতে পারি। আমরা নিজেরা দায়িত্ব নেই, এর জন্য আমাদের কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো আইএস, কোনো কাউকে লাগবে না। এটা আমরা করতে পারি। এই একটা থেকে দুজন, দুজন থেকে 5 জন সময় লাগবে। আমি বলছি একদিনে হবে না, কিন্তু একদিন ঠিক হবে। এই লক্ষ্য নিয়ে আমরা যদি চলি, নিশ্চয়ই আমরা একটা পরিবর্তন দেখতে পারবো। আর আমার মনে হয় আমরা রাজ্যের প্রতিটা মানুষ যারা এখানে আছি, প্রত্যেকেই আমাদের রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমাদের নিজের দায়িত্ব আমাদের নিজেই নিতে হবে। এটা কি করে আরও ভালো করা যায়, কি করতে পারি, কারোর সাহায্য ছাড়াই আমাদের যেটুকু ক্ষমতা সেইটুকু দিয়ে করলে দেখবেন টুকরো টুকরো ক্ষমতায় আমাদের একটা বৃহৎ ক্ষমতা তৈরি হবে এবং পরিবর্তন হবেই। একদিন ওয়েস্ট বেঙ্গল আমাদের শ্রেষ্ঠ ট্যুরিস্ট স্পট হবেই। একদম একদম নিশ্চিত। অসংখ্য ধন্যবাদ স্যার, নতুন পাতার সাথে নন্দিনীকে এতটা সময় দেওয়ার জন্য। ভীষণ ভালো থাকবেন। নমস্কার। সম্পূর্ণ এপিসোডটার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। সাথে থাকুন এবং ঝটপট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।